আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের ডেমো ক্লাসে। বি ইউনিটের আমাদের ডেমো ক্লাস চলতেছে, তো আমরা একটু শেয়ার করে দেই ক্লাসটা যারা এখানে ক্লাস করতেছো। আচ্ছা, যারা ক্লাসে আসো তারা একটু কমেন্ট করো যে তোমরা আমার ক্লাসটা শুনতে পাচ্ছ কিনা, মানে আমাকে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি আমাদের বি ইউনিটের গ্রুপে একটু পোস্ট করে দিই। ওয়ালাইকুম আসসালাম, কিপ্রিয়া হাসান অমিত। আমাকে শুনতে পাচ্ছ? তাহলে একটু আওয়াজ দাও, তাহলে বুঝতে পারবো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আচ্ছা, কিন্তু কেমন জানি শব্দ হয়, এখনো কি তাই? আচ্ছা, তাহলে আসো আজকে আমরা এতদিন হচ্ছে গিয়ে ডিউর কোশ্চেন সলভ করছি। ডিউর কোশ্চেন, যে ডিউতে যে প্রিভিয়াস এর প্রশ্নগুলো আসছে, দেন আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করছি। হ্যাঁ, আজকে আমরা করব বিউপির প্রশ্ন সলভ করব। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমরা একটু বলে দেই যে যারা যারা ভাবতেছো যে আমাদের প্রোমো কোড শেষ হয়ে গেছে, না, আমাদের প্রোমো কোড কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। আমাদের নতুন প্রোমো, সেটা হচ্ছে দেখো খ কে এই যে 600, তুমি এই প্রোমো কোড দিয়ে তুমি কিন্তু ভর্তি হইতে পারবা 600 টাকা ডিসকাউন্টে। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি এই ক্লাসের ক্যাপশন এটা বলে দিছি। হ্যাঁ, আমাদের নতুন যে প্রোমো খ 600, তোমরা কিন্তু এই প্রোমো কোডটা ইউজ করতে পারবা। সো এখনো প্রোমো কোড শেষ হয় নাই। ওকে, আচ্ছা, যারা ক্লাস করতেছো দেখো আমার এখানে আমার হাতে একটা পাতা দেখতে পাচ্ছ। বলতে পারবা যে এই পাতাটার কি নাম? যে কে বলতে পারবা? দেখো তো একটা পাতার ছবি দেখতে পাচ্ছ, আমাকে বলবা যে এই পাতাটার নাম কি। ফ্যানের সাউন্ড, ফ্যান তো নাই এখানে, এসি চলতেছে। তো আমি এসি টেম্পারেচারটা বাড়াই দিই। শো শো শব্দ আসতেছে। আচ্ছা, দাঁড়াও দেখি। কিন্তু দেখো তো এখন। হ্যাঁ, শারিয়াল লিখছে ম্যাপেল লিফ। হ্যাঁ, ঠিকই বলছো, এটা হচ্ছে কি ম্যাপল পাতা। হ্যাঁ, আমাদের একটা প্রশ্ন আছে সাধারণ জ্ঞানে ইন্টারন্যাশনাল, যে ম্যাপল পাতার দেশ কোনটি? আমি এখানে লিখি সাদা, ম্যাপল পাতার দেশ কোনটি? বলো, কি কে বলতে পারবা ম্যাপল পাতার দেশ কোনটি? যারা বলতেছো ম্যাপল লিফ, ঠিকই বলছো। ম্যাপল পাতার দেশ কানাডা, এটা একটা ভৌগোলিক উপনাম। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু প্রায় আসে যে ম্যাপল পাতার দেশ কি? কানাডা। হ্যাঁ, ঠিক আছে, সব ওকে। শপিং অফ 20 টাকা, তোমার এটা কেমন ফেসবুক নাম? হ্যাঁ, মিথিলা আক্তার সুন্দর বলছে হ্যাঁ কানাডা। তাহলে অনেকেই জানো তাহলে। আচ্ছা, তাহলে আসো আমরা আজকে কি করব। দেখো, আমি এখনো বলতেছি বারবার যে আমাদের ডিসকাউন্ট কিন্তু, আমাদের যে প্রোমো কোড এখনো শেষ হয় নাই। আমাদের প্রোমো কোড কিন্তু রানিং। আমাদের নতুন প্রোমো কোড খ কে এইচ এ 600, তোমরা এই প্রোমো কোড দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা। ওকে, তাহলে আসো আমরা
যেটা বলতেছিলাম যে আজকে আমরা বিউপি প্রশ্ন সলভ করব। এখন অনেকে বলতে পারে আমি বিউপি তে পরীক্ষা দিব না। পরীক্ষা দাও আর না দাও, প্রশ্ন তো সাধারণ জ্ঞানের প্রশ্ন। হ্যাঁ, তুমি দেখো যে প্রশ্নগুলো কিরকম আসে। আমাদের এতদিন ধরে আমি যখন পড়াইছি তোমাদেরকে যে প্রশ্ন আমরা বাংলায় দেখছি, এখন বিউপি তে আমি সবসময় বলি দেখো বিউপির পরীক্ষা কিন্তু আগে হবে। এমনকি মেডিকেলের পরীক্ষার আগে সবার আগে বিউপির পরীক্ষা হয়। আমাদের বলছিলাম না যে বিভাগ পরিবর্তন, যে ডিইউ, সিইউ, আরইউ, জেইউ, বিউপি, মানে তোমাদের পাঁচটা হচ্ছে কি বিভাগ পরিবর্তন করা যায় আর কি 5 ইউনিভার্সিটিতে। তার আগে আমাদের সবার আগে বিউপি তে পরীক্ষা হবে, নেক্সট সেমি লাস্টে পরীক্ষা হবে কিন্তু আগে। এখন আমরা অনেকে বিউপি নামই শুনি নাই, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটা আর্মিদের আন্ডারে, যেমন আর্মিদের আন্ডারে মেডিকেল এএফএমসি, আর্মিদের আন্ডারে ইঞ্জিনিয়ারিং এমআইএসটি, ঠিক যেরকম বিভাগ পরিবর্তন বিপিএ বা বিভাগ পরিবর্তন যে সাবজেক্টগুলো সেগুলো আমাদের বিউপি তে তোমার পরীক্ষা দিতে হয়, যেমন আইআর, ল, ইকোনমিক্স সেগুলা। এখন আমার বিউপি তে একটাই সমস্যা হচ্ছে গিয়ে প্রশ্ন হয় ইংলিশ ভার্সনে, মানে জিকে প্রশ্ন ইংলিশ ভার্সনে হয়। ইংলিশ প্রশ্ন তো ইংলিশেই হবে, হ্যাঁ, জিকে প্রশ্নটা ইংলিশ ভার্সনে হয়, মানে ইংলিশে প্রশ্ন হয় আর কি। বাংলা প্রশ্ন ইংলিশে হবে এটা সম্ভব না, তাহলে তো ইংলিশ গ্রামার হয়ে গেল, ঠিক আছে। তার মানে ইংলিশ প্রশ্ন জিকে প্রশ্নটা ইংলিশ ভার্সনে হয়। আর আমি সবসময় বলি যে ঢাকায় থাকার জন্য বিউপি একটা বেস্ট অপশন, সেকেন্ড টাইমও দেওয়া যায়। যারা এখানে সেকেন্ড টাইম যদি কেউ থেকে থাকো, সেকেন্ড টাইমও পরীক্ষা দেওয়া যায়। আমরা অনেকে ঢাকার বাইরে চাই না যাইতে, হ্যাঁ, তখন তুমি কিন্তু বিউপি তে পরীক্ষা দিয়ে ঢাকার মধ্যে তুমি থাকতে পারো। সো এই জন্য আমি বলি যে বিউপি তে অবশ্যই পরীক্ষা দিবা তোমার যদি সিলেকশনে আসে, হ্যাঁ, কারণ বিউপি তে পরীক্ষা তোমার জিকে, বাংলা, ইংলিশ, হ্যাঁ, সো তুমি এই প্রিপারেশন দিয়ে কিন্তু তুমি বিউপি তে পরীক্ষা দিতে পারবা। বিউপি তে এক্সাম কবে হতে পারে দেখো, আমি যেটা বললাম যে সবার আগে, হ্যাঁ, তোমাদের রেজাল্টের পর যখন হচ্ছে কি আস্তে আস্তে সার্কুলার দেওয়া শুরু হবে, সাধারণত আমরা দেখি সবার আগে বিউপি তে পরীক্ষা হয়। আসলে এই বছর কখন যে পরীক্ষাটা হবে আসলে এটা বলা যাচ্ছে না, যখনই পরীক্ষা হোক না কেন সবার আগে বিউপি তে হবে। গত বছর তাই হয়েছে, সবার আগে বিউপির পরীক্ষাটা আগে হয়েছে। ওকে, তো এখন আমরা অনেক সময় ভরকায় যাই বিউপি তে গিয়ে যখন পরীক্ষা দেই, যে আমরা পড়ে গেছি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে, এটা কি আসবে, হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, মানে এরকম আর কি। যেমন আরেকটা বলি, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা, যদি এখানে লিখি, এটা আমরা পড়ছি না, মানে আমি মনে হয় তোমাদেরকে ক্লাসে পড়ানো হয় নাই, কিন্তু এটা তোমরা ছোটকালে পড়ছো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। এটা আমরা হচ্ছে গিয়ে ইতিহাসে পড়াবো, বাংলার ইতিহাস যখন পড়বো আমরা, ব্রিটিশ শাসক তখন আমরা পড়বো, লর্ড কর্নওয়ালিস সেটাকে হচ্ছে চালু করেন। এখন একবার ইংলিশে প্রশ্ন আসছে, যেহেতু বিউপি তে প্রশ্ন আসে, চিরস্থায়ী পার্মানেন্ট সেটেলমেন্ট, বন্দোবস্ত মানে সেটেলমেন্ট, প্রথা মানে অ্যাক্ট, এই যেভাবে আসছে, হ্যাঁ, 1793 আমরা জানি যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয়েছে 1793 সালে। এটা দেখো ইংলিশে প্রশ্ন আসছে, আমি কিন্তু পড়াইছি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। তুমি যদি জাস্ট টার্মটা জানতে পারো তাহলে কিন্তু তুমি অ্যানসারটা করতে পারতা। সো এটা অনেকে করতে পারে নাই, হ্যাঁ, যেটা ভাবসালা এটা কি পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, হ্যাঁ, তুমি যদি একটু বাংলায় পড়ো তখন তুমি কিন্তু এটা বুঝতে পারো, ও আচ্ছা এটা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা, তাহলে চালু হয়েছে কবে, 1793 তে। বিউপি রেজাল্ট পরীক্ষার কতদিন পর দেয়, সাধারণত যেহেতু এমসিকিউ বেশি দিন লাগায় না, তোমার রেজাল্ট দিয়ে দেয়। আর একটা সুবিধা, এখন বিউপি তে যেমন লাস্ট ইয়ারে 23-এ শুধু রিটেন হয়েছে, আগে রিটেন প্লাস ভাইবা হইতো, এবার জানি না কি করবে, হ্যাঁ, কারণ আসলে সার্কুলারের উপর ডিপেন্ড করে। এতদিন আমরা যখন বিউপি শুরু হইলো তখন থেকে দেখছি যে পরীক্ষা হওয়ার পর ভাইবা হয়, গত বছর ভাইবা দেয় না, শুধু রিটেন চান্স পেলেই হয়ে গেছে। তোমার জন্য একটা সুবিধা, কারণ অনেক সময় ভাইবাতে অনেকে কি তোমার হতেছে গিয়ে বাদ পড়ে যায়। সো এখন পরীক্ষার রেজাল্ট বেশি মানে করো 10 দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা, কারণ এমসিকিউ তো পরীক্ষা, তোমার এমসিকিউ যখন হয় তখন পরীক্ষার রেজাল্ট তাড়াতাড়ি দিয়ে দেয়। বিউপি তে কি ধরনের জিকে আসে, এগুলো কি ব্যাচে পড়াবেন, যা পড়াবো হ্যাঁ ওইটাই আর কি, হ্যাঁ, এমন না যে বিউপি যে আসমান থেকে প্রশ্ন দিবে, তা কিন্তু না। আমি যেভাবে পড়াবো তুমি যদি ওটাকে ফলো করো তাইলেই হবে আর কি, হ্যাঁ, যেমন তো না যে বিউপির জন্য এরকম আলাদা প্রশ্ন হয়, হ্যাঁ, এরকম যে বিউপি তে যে সাম্প্রতিক প্রশ্ন বেশি দেয় বা স্পোর্টস থেকে বেশি দেয়, এরকম টপিক থেকে বেশি দেয়, অনেক সময় দেখা যায় সায়েন্স থেকে কিছু প্রশ্ন দিয়ে দেয়, এরকম আর কি, হ্যাঁ, যেমন না যে অন্য কোনো ধাঁচের কোনো প্রশ্ন, খালি একটাই যে ইংলিশে প্রশ্ন হয়। এই জন্য আজকে আমি প্রশ্নটা ইংলিশে নিয়ে আসছি। আমার মনে হয় শুরু করে দিই আমরা। যেও রেজাল্ট কতদিন পর দেয়, রেজাল্ট দেখো যেগুলো নাকি এমসিকিউ সেগুলো বেশি দিন লাগায় না, দেখা গেছে যে 5-6 দিনের মধ্যে অনেক সময় রেজাল্ট দিয়ে দেয়।
হ্যাঁ বেশি লেট করে না, সব 2 দিনেও দিয়ে দেয় রেজাল্ট। ডিপেন্ড করে আর কি যে তখন তোমার পরীক্ষা হয় তারপর দেখা গেছে যে 2-3 দিন পরে বলে দেয় যে আজকে দিয়ে দিচ্ছে রেজাল্ট, এটা আসলে তাদের উপর ডিপেন্ড করে। ঢাকা ভার্সিটি সময় নেয়, কারণ ঢাকা ভার্সিটিতে আমরা জানি বাংলা আর ইংলিশ কি থাকবে, রিটেন থাকে, তাই না? এই জন্য সময় নেয়, খাতা দেখতে হয় তো এর জন্য সময় নেয়। ডিউতে 1 মাসের উপরে চলে যায় রেজাল্ট। আগে একদম 2 দিনে দিত, আগে একদম 2 দিনে দিত, কারণ সব ছিল এমসিকিউ। মেশিনে খাতা দেখবে, ধামাধাম খাতা দেখবে, রেজাল্ট দিয়ে দিবে। ওকে, এই ক্লাস দিতেছে সাধারণ জ্ঞান, শফিকুল হাওলাদার আইসে বিরোচনাংশ। হ্যাঁ, পয়েন্ট কত লাগে পিউপিতে? আচ্ছা, আজকে আমার আনা হয় নাই পয়েন্টটা। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাকে নক করে আমি তোমাকে বলে দিব না মেসেঞ্জারে, হ্যাঁ, যে বিউপিতে কত পয়েন্ট লাগে মিনিমাম। হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে আমার আনা হয় না, আমি খেয়াল করা হয় নাই। আমাকে বললো, তাহলে আমি 23 মধ্যে তোমাকে বলে দিব না। ওকে, তাহলে আসো আমরা শুরু করে দেই। দেখো, এইভাবে তো আমরা সবসময় পড়াই, বাংলায় পড়াই। আমরা বাংলায় প্রশ্ন যদি বলি ইমেলের জনককে, এটা আমরা যে ব্যবহার করি ইমেল, হ্যাঁ, আমরা যে ইমেল কিছু হইলে আমরা ইমেল করে দাও, হ্যাঁ, এই যে আমরা ইমেল, এই ইমেলের জনককে, তা কি বলছে? হু ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট ইলেকট্রনিক মেল। ইমেল মানে কিন্তু ইলেকট্রনিক মেল। তাহলে ইমেলের জনককে রে টমলিনসন। ঠিক আছে, দেখো যে যেটা বললাম 1 নম্বরে কি হবে, রে টমলিনসন। তাহলে এটা হবে কি, ইমেলের জনক। ভিন্টন জি কার্ভ, ঠিক আছে, সে ইন্টারনেটের জনক, ইন্টারনেটের জনক। এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেটের জনক। টিম বার্নার্স-লি, এই যে আমরা www.google.com এভাবে লিখি না, সেই www এর জনক হচ্ছে কি টিম বার্নার্স-লি। ঠিক আছে, তাহলে তিনটা আমরা পড়ে ফেললাম। ওকে, তিনটাই পরীক্ষায় আসে। হ্যাঁ, ইমেলের জনককে, ইন্টারনেটের জনককে, আর হচ্ছে গিয়ে www এর জনককে বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনককে টিম বার্নার্স-লি। ঠিক আছে, আর দেখো বিশ্বে ইন্টারনেট চালু হয়েছিল 69-এ। আমি তোমাকে পাশে বলছিলাম কিনা মনে নাই। বিশ্বে ইন্টারনেট চালু হয়েছে 69-এ, যে ভিন্টন জি কার্ভ ইন্টারনেটের জনক। হ্যাঁ, আর বাংলাদেশে দেখো বিডিতে, মানে আমাদের বাংলাদেশে ইন্টারনেটটা কবে চালু হয়েছে? কি করবে জানো? উল্টাই দিবা 69-কে, মানে কি হবে 96। আছে, আচ্ছা, বিউপিতে তুমি হচ্ছে গিয়ে দেখো, আমি বলি বিউপিতে বিভাগ পরিবর্তন আছে এফএএসএস, এফট্রিপলএস, এখানে সবাই এক্সাম দিতে পারবা। ওকে, দেন এফপিএস, এটা হচ্ছে কি বিপিএ, সবাই পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, আরেকটা আছে এফএসটি, যেটা সায়েন্সে, এখানে সায়েন্সটা পরীক্ষা দিতে পারবা। এখন যারা সায়েন্সের পোলা পাই, তোমরা সব পরীক্ষা দিতে পারবা, এফএসটি, এফপিএস, এফট্রিপলএস, এফএএসএস। আর্টসের পোলা পাই এফএসটি বাদে এফপিএস, এফট্রিপলএস, এফএএসএস পরীক্ষা দিতে পারবা। যারা কমার্সের স্টুডেন্ট, এফএএসএস, এফট্রিপলএস, এফবিএস তিনটাতেই পরীক্ষা দিতে পারবা, খালি এফএসটি ফর সায়েন্স। সায়েন্সের পোলাপাইদের জন্য সুবিধা, আমাদের জন্য যে আমরা সব জায়গায় এক্সাম দিতে পারবো। বুঝা গেছে? রাত্রি বুঝতে পারছো যে তুমি যে ইউনিট হও না কেন, তুমি সায়েন্স হলে তুমি 4টা দিতে পারবা পরীক্ষা, যদি আর্টস হও 3টা দিতে পারবা, কমার্স হলে 3টা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম ইন্টারনেট। যেটা বললাম যে পৃথিবীতে ইন্টারনেট চালু হয়েছে 69-এ, আর বাংলাদেশে উল্টাই দিবা, একটা মুখস্থ রাখলেই হবে, একটা উল্টাই দিলে হবে কি 96-এ। ওকে, ক্লিয়ার? ও, এই সাইডে তাহলে 1 নাম্বার হয়ে গেল। এবার দেখো প্রশ্ন কি বলছে, যে হু পেইন্টেড দ্য ফেমাস মুরাল গুয়ের্নিকা। গুয়ের্নিকা একটা চিত্রকর্ম। প্রশ্ন আসছে গুয়ের্নিকা কার চিত্রকর্ম? দেখো, এটা কি না বোঝার কিছু আছে? মানে কে এই ছবিটা আঁকছে? ঠিক আছে, হু পেইন্টেড, ঠিক আছে, তার মানে কি যে কে আঁকছে সেটাই প্রশ্নটা আসছে ইংলিশে। তার মানে ভয় পাওয়ার কিছু নাই। তুমি বাংলায় যদি পড়ে যাও, তুমি ইংলিশের প্রশ্ন তোমার জন্য ভয় পাবে। এগুলো তো বেসিক ইংলিশ, তাই না? যে হু পেইন্টেড, তার মানে তুমি যেমন হোয়ার ইজ কান্তজির মন্দির লোকেটেড, কান্তজির মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুর। তাহলে তুমি এটা কি বুঝবে না প্রশ্নটা আসলে? আমার মনে হয় যে তোমার বুঝতে সমস্যা হবে না। এই জন্য আমি যখন ক্লাস নিব তখন যে তোমার এই টার্মগুলা, যে ইংলিশ টার্মগুলা বলে দিলে তুমি তো বুঝতে পারবা যে প্রশ্নটা কিভাবে আসতে পারে আর কি। ওকে, তাহলে গুয়ের্নিকা চিত্রকর্মটা কি আছে? সেটা পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম। পাবলো পিকাসো স্পেনের বিখ্যাত চিত্রকর্ম। ঠিক আছে, স্পেনের একটা জায়গা নাম হচ্ছে গুয়ের্নিকা, ওখানে অনেক গণহত্যা হয়েছিল একটা সময়, ওই গণহত্যা নিয়ে উনি এই ছবিটা আঁকছেন।
কি গুয়ের্নিকা, গুয়ের্নিকা একটা জায়গার নাম, ঠিক আছে, এখানে কি অন্তস্থ অ। তাহলে কি আছে পাবলো পিকাসো, বিখ্যাত চিত্রকর্ম এটা পাবলো পিকাসো। সো এই কোশ্চেনটা প্রায় আসে। আবার বলতে পারে পাবলো পিকাসো কোন দেশের চিত্রকর, আমি লিখে দিছি কোন দেশের, স্পেনের, ঠিক আছে। শর্মিষ্ঠা কি বলছো ম্যাম, আমরা যারা বিভাগ চেঞ্জ কোর্স তাদের ক্ষেত্রে, হ্যাঁ তুমি ওইটা বললাম যে তুমি তো বিভাগ চেঞ্জ করতে, তুমি কোন ইউনিট, তুমি যে ইউনিট হও না কেন, বিউপিতে এফএসএস এফটিপোলেস যেটা মেইনলি বিভাগ পরিবর্তন ইউনিট, সবাই পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই। খালি একমাত্র সমস্যা গুচ্ছতে যে শুধু মানব বিভাগ পরীক্ষা দিতে পারে, বাট বাকি যে আমাদের ইউনিভার্সিটিতে তোমার বিভাগ পরিবর্তনে সবাই এক্সাম দিতে পারবে, কোনো সমস্যা নাই। তুমি এক প্রিপারেশন দিয়ে তুমি সব এই চারটা যে বললাম না, 5টা ইউনিভার্সিটি তোমার প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এবার চলে আসি আমরা 3 নম্বর প্রশ্ন। কি বলতে থাকো, হুইচ ওয়ান ইজ দ্য লিস্ট পপুলেশন ডিভিশন অফ বাংলাদেশ। লিস্ট মানে কি এখানে কম, বলছে কোন বিভাগে, দেখো বাংলায় বলি এবার, কোন বিভাগে আমার কি জনসংখ্যা কম। প্রশ্নটা কি, কোন বিভাগে আমার জনসংখ্যা কম। দেখো আমরা এখন তো সুবিধা হয়ে গেছে পদ্মা সেতু হওয়ার কারণে, আরো ইজি। যেমন আগে আমরা বরিশালে যাইতাম, যেমন কি বলে যে আমি বরিশালে আমার যাওয়া হয়, বরিশালে আগে আমি যাইতাম হচ্ছে কি লঞ্চে। তখন আমার একটাই ছিল যে আমি প্রথম লঞ্চে উঠছি, হ্যাঁ মানে আমি যাওয়ার সময় গেছিলাম বাসে, কষ্ট হয়েছে, পরে বলছে না লঞ্চেই যাবো, ঠিক আছে। আসার সময় ব্যাক করার সময় লঞ্চে আসি। যেমন প্রথম আমি যখন লঞ্চে আসলাম তখন দেখছি যে বরিশালেরা মানুষ গাট্টি বস্কা লইয়া, হ্যাঁ কি ঢাকায় আসে, হ্যাঁ। সো তার মানে কি যারা ঢাকাতে মুভ করে আর কি, হ্যাঁ দেখা যায় কি লঞ্চের মধ্যে ঘর বাড়ি পাকাই ফেলছে আর কি, হ্যাঁ যে তোমার তোষক নিয়ে আসে, একদম পুরো ঘর বাড়ির মতন, মোবাইলে চার্জ দিতেছে, এরকম আর কি, মানে পুরো ঘর বাড়ি, নিজের ঘর বাড়ি হয়ে গেছে লঞ্চটা, মানে ঢাকায় ফিরতেছে আর কি। তার মানে কি ঢাকায় ফিরতেছে, তার মানে কোন বিভাগে মানুষ কম, বলে বরিশাইলা, ঠিক আছে। বরিশাল বিভাগে কি আমার মানুষ কম, ঠিক আছে। অনেকে অ্যান্সার করেও ফেলছে বরিশাল, তাবাসসুম অ্যান্সার করছে। সায়েন্স থেকে আর্টসে গেছি। তোমার কি সমস্যা শর্মিষ্ঠা, শর্মি আমাকে একটু ইনবক্স করে দাও, তোমার সমস্যা আমি সমাধান করে দিব, অনেক সময় কমেন্টে বলা যায় না। আমাদের এই বরিশালে বিভাগে জেলা আমার 6টা, ঠিক আছে। এই যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে বরিশাল বিভাগে 6টা জেলা। এবার প্রায় আসে কোন বিভাগের জেলা কয়টা, আমাদের বিভাগ হচ্ছে 8টা, এবং ভোলা হচ্ছে গিয়ে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। তাহলে কি বললাম আমরা, বরিশাল বিভাগে আমার কি মানুষ কম। তাহলে বলো দেখি কোন বিভাগে মানুষ বেশি, কি মনে হয় বলো কোন বিভাগে মানুষ বেশি, দেখি কে বলতে পারবা। আমরা তো মানুষ কম বললাম বরিশাল বিভাগে, বলো কোন বিভাগে। উনি হয়তো কবি কাজী নজরুল ইসলামের মেয়ে, কে কে কেটা কেটা কার কথা বলতেছো শিহাব, বলো কোন বিভাগে আমাদের হচ্ছে গিয়ে মানুষ বেশি। এখানে তো বলছে কম মানুষ, তাই না, বরিশাল, বলো কোন বিভাগে মানুষ বেশি। আমাকে বরিশাল লাজমি বলতেছে, কোন বিভাগে মানুষ বেশি, সিলেটে কি বলো, হয় ঢাকা বিভাগে অবভিয়াসলি মানুষ বেশি। ঢাকা জেলা যে বেশি মানুষ, তার মানে কি ঢাকা বিভাগে জেলা, ঢাকা বিভাগে মানুষ বেশি। বরিশালে মানুষ বেশি, কি বলো, হ্যাঁ এই তো রূপম পাল বলছে ঢাকা, হ্যাঁ ঠিক আছে। চট্টগ্রাম না, কি হবে ঢাকা হবে, ঠিক আছে। ঢাকা বিভাগে কি মানুষ বেশি, বরিশালে মানুষ কম। কি বললাম যে গাট্টি বস্কালয় ঢাকায় চলে আসে সবাই, এখন তারও ইজি, 3 ঘন্টা যাওয়া যায়, হ্যাঁ বরিশালে। এবার দেখো এটা একদম সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে যে কি বলছে, দেখো এখন তো এআই এর যুগ না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তুমি এর মাধ্যমে অনেক কিছু করে ফেলতেছো, মানুষের চেহারাও চেঞ্জ করে ফেলতে পারতেছো, এরকম আর কি অবস্থা। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট এআই রিপোর্টার ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ। মানে বাংলাদেশে প্রথম এআই খবর যে পড়ে না, খবর পাঠিকাকে, দেখো সেটা হচ্ছে কি চ্যানেল 24 এ হয়েছিল। এই দেখো এই যে এটা, সেটার নাম কি অপরাজিতা। ওকে, তাহলে অপরাজিতা কি আমাদের প্রথম এআই কি রিপোর্টার। তাহলে কি হবে অ্যান্সারটা অপরাজিতা। তাহলে কোথায় অপরাজিতা, দেখো তো অপশনটা, এই যে আমি অপশন দিয়েছি দেখো পরিমণি, এবার পরিমণি দেখাই দিয়ে এসো না, পরিমণি এআই না, হ্যাঁ রিয়েল মানুষ। তাহলে কি হবে অ্যান্সারটা অপরাজিতা। মুই আয়া পড়ছি বরিশাইলা খাতার কাটতে, এই যেটা বললাম রাসেল ভাইপার চলে আসছে, দেখো আমাদের কমেন্টে চলে আসছে, হ্যাঁ মুই মোর বাড়ি বরিশাল, মরেছে না মোর আইনের লোক, তাই না, এরকম করে বলে না কথা বরিশালেরা। ঢাকাতে নোয়াখালীর মানুষ বেশি, ফারান আহমেদ বলতে, তাই নাকি।
আচ্ছা তাহলে কি হবে আনসারটা? অপরাজিতা। ওকে, এটা হচ্ছে কি চ্যানেল 24 এ তোমার এটা দেখাইছিল। তাহলে এটা একদম সাম্প্রতিক, দেখো কারেন্ট নিউজ। ওকে, দেখো যেটা বলতেছিলাম তোমরা যে বিভাগ চেঞ্জ করে আমরা পরীক্ষা দিতে পারবো কি না, দেখো এই যে আমি লিখে দিচ্ছি, দেখো যে আমরা সব বিভাগের স্টুডেন্টরাই কিন্তু বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দিতে পারবো। তুমি সায়েন্সের হও, তুমি কমার্সের হও, তুমি আর্টসের হও, হ্যাঁ। সো তুমি যে কোনো ইউনিটে পড়বে, তুমি বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দিতে পারবা। গুচ্ছপাতে, গুচ্ছতে শুধু মানবিকরা পরীক্ষা দিতে পারে, ওখানে বিভাগ চেঞ্জ করা যায় না। ওকে, রাসেল ভাইপার কি বলে? ও তুমি আমাদের টার্গেট ডিএমসি স্টুডেন্ট, ঠিক আছে, ক্লাস করো। রাসেল ভাইপার যে নাম দিছো, নাম শুনে তো ভয় ভয় লেগে যাবে। রাসেল ভাইপার আসো, কি বলছে দেখো, স্পারসো ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ। দেখো স্পারসো আমি মানে তোমাদের ক্লাসে পড়াই, এটা মানে আমি মেডিকেলটাতে পড়াইছিলাম, খেয়াল নাই আমার। স্পারসো এটা কি? এটা হচ্ছে কি আমাদের ঘূর্ণিঝড় পূর্বাভাসের একমাত্র কেন্দ্র। ঠিক আছে, স্পারসো কি তোমার হচ্ছে কি ঘূর্ণিঝড় পূর্বাভাস একমাত্র কেন্দ্র, আমাদের মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো, SPARRSO। এটা 1980 সালে প্রতিষ্ঠা হয়েছে ঢাকার আগারগাঁওতে, এটা হেডকোয়ার্টার। যারা ঢাকায় আসছো তারা যদি আগারগাঁওর দিকে থাকো তো দেখবা যে স্পারসো হাতের বামেই পড়ে। হ্যাঁ, আমি যদি মিরপুরের দিকে যাই, হ্যাঁ, তখন তুমি দেখবা হাতের বামে পাসপোর্ট অফিসের লাইনে আমার এই স্পারসো কি অফিসটা। আবহাওয়া অফিসের ঠিক পাশে আমার লাগোয়া স্পারসো, দুইটা পাশাপাশি আবহাওয়া ভবন আর এই স্পারসো। দেখো এই দ্বারা যে বরিশালের মানুষ বলতেছো, ভোলার মানুষ আসছো এখানে, এখানে আমাদের 1970 সালে অনেক বড় একটা সাইক্লোন হয়। বলো সাইক্লোনের বাংলা কি? সাইক্লোনের বাংলা হচ্ছে ঘূর্ণিঝড়। আমাদের এই 1970 সালে কিন্তু একটা ভয়াবহ সাইক্লোন হয়েছে, জানা প্রায় 3 লক্ষ মানুষ মারা গেছে। ওটাকে বলা হয় ভোলা সাইক্লোন, কারণ ওখানে ভোলাতে অনেক আঘাত করছে ওই সাইক্লোনটা। সাধারণত বঙ্গোপসাগর থেকে আমাদের এই সাইক্লোনগুলো সৃষ্টি হয়, আমাদের দক্ষিণবঙ্গের মানুষই এফেক্টেড হয়। ঠিক আছে, তো তখন 3 লক্ষ মানুষ মারা গেছে। তুমি এখন দেখো যে রিসেন্টলি যে আমাদের যে ঘূর্ণিঝড় হয়, আমাদের কি এত মানুষ মারা যায়? আমাদের হ্যাঁ, আমাদের কিন্তু ক্ষয়ক্ষতি হয়। হ্যাঁ, জানমালের ক্ষয়ক্ষতি হয়, মানে করা হচ্ছে যে যারা গরু পালে, হ্যাঁ, যারা গৃহপালিত পশু পালে, তখন এগুলো ক্ষয়ক্ষতি হয়, কৃষি কাজে ক্ষয়ক্ষতি হয়। হ্যাঁ, কিন্তু জানমালের ক্ষয়ক্ষতি মানে আমাদের মানুষজন কিন্তু কম মারা যায়। কেন? কারণ আমরা এখন কিন্তু আভাস পাই, কোন ঘূর্ণিঝড় আসলে বলে যে ঘূর্ণিঝড় আসতেছে, তোমরা সরে যাও। হ্যাঁ, সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নাও, তাই না? তার মানে কি আমরা একটা আভাস পাচ্ছি, এই যে আভাসটাকে দিচ্ছে স্পারসো আমাদেরকে দিচ্ছে। দেখো 80 সালে প্রতিষ্ঠা হয়েছে, আর আমি বলছি 70 এর সাইক্লোন 3 লক্ষ মানুষ মারা গেছিল। তার মানে এরপর থেকে কিন্তু এখন আমাদের কিন্তু মানুষ কিন্তু কম মারা যায়, কারণ আমরা এখন আভাস পাচ্ছি, আভাস পাই যে কোনো ঘূর্ণিঝড় আসে তখন আমরা থেকে সরে যাই, তখন কি মানুষজন কম মারা যায়। ঠিক আছে, এই জন্য স্পারসো কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা মানে কাজ করে। এই জন্য পরীক্ষা প্রায় আসে যে স্পারসো কি, ফুল মিনিংটা চলে আসে। কোথায় কবে হয়েছে প্রতিষ্ঠা? 1980 সালে, যেটা বললাম আমি। এখন পরীক্ষার প্রশ্ন আসে যে ঢাকা কি বলে, এটা কোথায় হেডকোয়ার্টার? এটাও আসছে, ডিউতে এটা আসছে। কোথায়? ঢাকার আগারগাঁও। আমি মানে পড়াইছিলাম, আমি খেয়াল করতেছিলাম আমি কি ডিউ প্রশ্ন পড়াইছিলাম কিনা। ঢাকার আগারগাঁওতে এটা হেডকোয়ার্টার। আরেকটা প্রশ্ন আসে যে এটা কোন মন্ত্রণালয়ের অধীনে, কোন মন্ত্রণালয় এটাকে চালায়? সেটা হচ্ছে গিয়ে ডিফেন্স। ঠিক আছে, বাংলা কি? দেখো আমি পড়াইছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, প্রতিরক্ষা, ডিফেন্স, আর্মির আন্ডারে। আমার মনে আছে আমরা যখন বুয়েট লাইফে আমাদের কে সার্ভে, সার্ভে নামে একটা এই ছিল, সাবজেক্ট ছিল আর কি, হ্যাঁ, কোর্স ছিল আর কি। তো ওই সার্ভের সময় আমাদেরকে আবহাওয়া অফিস আর স্পারসোতে নিয়ে গেছিল। আমার মনে আছে এখন অনেক আগেকার কথা। হ্যাঁ, তখন আমার মনে আছে যে আর্মিরা মানে ওখানে নিয়ন্ত্রণ করতেছিল। তার মানে কি প্রতিরক্ষা মন্ত্রণালয়টা আর্মিদের আন্ডারে, তার মানে ডিফেন্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স। তার মানে কি হবে অ্যানসারটা? এ হবে অ্যানসার। বুঝা গেছে? কোন ক্লাস হচ্ছে রীতি? সাধারণ জ্ঞান, ক্যাপশনে লেখা আছে। ক্লিয়ার আসতেছে না? কি বলো? মোহাম্মদ আরাফাত বলতেছে ক্লিয়ার আসতেছে না, দেখো তো এখনো কি ক্লিয়ার আসতেছে না কথা? ভয়েস ক্লিয়ার আসে না, আরাফাত বলতেছে। আর কে আছে?
কোন ক্লাস হচ্ছে দেখো তো, এখানে তানভীর স্যারের থেকে কমেন্ট করো তো যে তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। এনার্জি মিরাজ খান বলতেছে ক্লিয়ার, এই যে ক্লিয়ার বলতেছে। আরফা তুমি মানে বের হয়ে আবার ঢুকো, অনেক সময় এরকম হয় ইন্টারনেটের ঝামেলার কারণে। এখন তো খুব লোডশেডিংও হচ্ছে, তার মানে স্পার্শ থেকে যা বলছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যে কবে হয়েছে প্রতিষ্ঠা, 80 সালে। ফুল মিনিং আসতে পারে, কোথায় হেডকোয়ার্টার, আগারগাঁওয়ে, কোন মন্ত্রণালয়ের অধীন, প্রতিরক্ষা। ইংলিশে কি হবে, ডিফেন্স। ব্যাস এইটুকু প্রশ্ন। স্পার্শ থেকে এর বাইরে একটা প্রশ্ন আসা আমার কাছে মনে হয় যে আসবে না। ওকে, তারপর চলে আসছো 5 নাম্বার গেল, এবার আসো 6 নাম্বার। এটা একটা সাম্প্রতিক। দেখো আমরা জানি যে আমাদের রিসেন্টলি এবছর ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চালু হয়েছে। আগে আমাদের ছিল ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন, দেন আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন আমরা রেডি করছি। তারপর এখন ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেনে যাওয়া যায়। এখন যখন আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যখন আমরা ট্রেনের লাইন করা শুরু করলাম, তখন আমাদের এখানে অনেক বন জঙ্গল পড়ছে। হ্যাঁ, তা আমরা জানি যে বন জঙ্গলে কি অনেক পশু কি ঘোরাফেরা করে। হ্যাঁ, এই বন জঙ্গলে আবার হাতি ঘোরাফেরা করে। ঠিক আছে, সো এই জন্য দেখো আমরা এটা কি করছি, দেখো এই দেখো ট্রেনের লাইন, দেখছো এই যে ট্রেনের লাইন, এর উপর দিয়ে একটা ওভারপাস তৈরি করে দিছি। ওভারপাস, হ্যাঁ, যে এই দিক দিয়ে কি হাতিরা যেন আসা যাওয়া করতে পারে, এই দিক দিয়ে যেন হাতিরা কি আসা যাওয়া করতে পারে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, এলিফ্যান্ট ওভারপাস। মানে এলিফ্যান্ট মানে বুঝতে পারছো, হাতি কি আসা যাওয়া করতে পারবে, হাতি উপর দিয়ে কি আসা যাওয়া করবে। এটাকে বলা হচ্ছে কি এলিফ্যান্ট ওভারপাস। ওভারপাস কেন, দেখো ট্রেনের উপর দিয়ে গেছে না, যেন কি বলা হচ্ছে কি ওভারপাস। এটা আমাদের কোথায় পড়ছে, লোহাগড়া। কোথায়, এই জায়গাটা পড়ছে আমার লোহাগড়া। লোহাগড়াটা পড়ছে কোথায়, চট্টগ্রামে। এই যে অ্যানসারটা কি হবে, চট্টগ্রাম হবে। বুঝা গেছে? তাহলে আমাদের প্রথম এলিফ্যান্ট পাস কোথায় নির্মিত হয়েছে, লোহাগড়া, চট্টগ্রাম। পরীক্ষা অপশনে অনেক সময় লোহাগড়া থাকতে পারে, আমি তোমাকে একদম লোহাগড়া সহ বলে দিলাম। হ্যাঁ, দেখো অনেকে অপশনে যদি কক্সবাজার পাবা লাফায় লাফায় দাঁড়ায় দিতে চায় না। হ্যাঁ, আমার লাইনটা তো গেছে আমার কক্সবাজার পর্যন্ত, কিন্তু আমার এলিফ্যান্ট এই ওভারপাসটা আমার লোহাগড়া, চট্টগ্রামের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তোমরা অনেক সময় কি করো, যে অনেক সময় পুরো প্রশ্ন না দেখে অপশন দেখে দাঁড়ায় ফেলো। ওকে, তাহলে কি হবে, লোহাগড়া। যে সানি আহমেদ বলছে লোহাগড়া, চট্টগ্রাম। দেখো আমাদের আগে নাম ছিল চিটাগাং, আমরা নামের বানান চেঞ্জ করছি। এটা আমরা লিখতাম, এখন কিন্তু আমি কি লিখছি দেখো, চট্টগ্রাম। আমাদের বানানটা কি হয়েছে, আমরা বাংলা অনুযায়ী আমরা ইংলিশে আমরা নামটাই করছি চট্টগ্রাম। ঠিক আছে, যেমন কুমিল্লা, আগে আমরা কি লিখতাম দেখো, সিও দিয়ে লিখতাম, কিন্তু আমি কিন্তু উচ্চারণ করছি কি বাংলায় কু কু কু, তার মানে কি হবে, সিইউ হবে। এখন নতুন নাম সিইউ। আগে আমরা যশোরকে লিখতাম এভাবে উচ্চারণ, জেসর এভাবে লিখতাম। আমরা কি বাংলা কি জেসর বলি না, আমরা বলি যশোর, তাই না, যশোর। এই জন্য আমরা নামের বানানটা, কেউ আসো কিনা যশোর থেকে, নামের বানানটা আমরা এভাবে লিখি। দেখবা সব জায়গায় নামের বানানটা এভাবে চেঞ্জ করা হয়েছে। দেন নিচে লিখি, মানে মোট আমাদের 5টা জেলার নাম চেঞ্জ হয়েছে, মানে নামের বানান চেঞ্জ হয়েছে। বগুড়া, আগে আমরা লিখতাম বগুড়া, এভাবে লিখতাম, তাই না, বগুড়া, কিন্তু আমরা উচ্চারণ করি কি বগুড়া। তাহলে আমরা বগুড়াই লিখবো ইংলিশে, এটা আমাদের নামের বানানটা এখন কি বগুড়া। যেভাবে আমরা নামের বানান বাংলায় বলি, সেভাবে আমরা ইংলিশেও আমরা নামের বানান লিখবো। দেন আবারও বরিশাল আসছে, যদিও বরিশাল না, আমরা লিখতাম বরিশালকে BARISL, বারিশাল। হ্যাঁ, মানে শাল, আমরা বলি বরিশাল, মানে একটা এইচ আসতেছে, এই জন্য এখন আমরা লিখি BARISHAL, মানে যে এইচটা যুক্ত হয়ে গেছে, যেটা আমরা বরিশাল বলি উচ্চারণটা, এই জন্য আমরা এইচটা আমাদের যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, কু কু কু, খন্দকার মোশতাক, সবাই যদি তোমরা জানো দেখি। হ্যাঁ, কু কু কু, তাহলে কি হবে, কুমিল্লা, তাহলে সিইউ। ঠিক আছে, একবার ডিউতে আসছে, এটা 19-20 নাকি 20-21 চট্টগ্রাম বানানটা আসছিল। ঠিক আছে, তাহলে নামের বানানটা একটু খেয়াল করবা, যে আমাদের 5টা জেলার নামের বানান চেঞ্জ হয়েছে। সব জায়গায় যদি দেখবা, যশোর যদি দেখবা যে এই নামটা কিন্তু এখন ইংলিশে এইভাবে লেখা হয়, এখন আর বাংলায়, ইংলিশে আমরা এইটা লিখি না, এখন কি লিখি, এটা লিখি। ওকে, আমি বগুড়া থেকে। কোর্স ফুল হয়ে গেলে আপনারা অনলাইনে ক্লাস করাবেন, আমাদের অনলাইনে ক্লাস করাই। এবার চলে আসো, কি বলছে, সংবিধান থেকে প্রশ্ন আসছে, সংবিধান অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
সংবিধান থেকে প্রশ্ন কি আসছে, দেখো কি প্রশ্ন আসছে যে হাউ মেনি পার্টস এন্ড আর্টিকেলস আর देयर ইন বাংলাদেশ কনস্টিটিউশন, মানে আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে কয়টা ভাগ আর কয়টা অনুচ্ছেদ আছে। দেখো ভাগ, পার্ট মানে ভাগ, ঠিক আছে, আর কি বলছে আর্টিকেল মানে বাংলা আমরা পড়ি অনুচ্ছেদ, কি বলি আমরা অনুচ্ছেদ বলি, এটাকে আমরা ইংলিশে কি বলতেছি আর্টিকেল। ওরা ইচ্ছা করে দুইটা প্রশ্ন একসাথে লাগাই দিছে, বুঝছো। তো আমরা জানি আমাদের সংবিধানে 4টা মূলনীতি, আমি বাংলায় লিখি এখানে, হ্যাঁ 4টা মূলনীতি, 11টা ভাগ। এটা একটা কমন প্রশ্ন, হ্যাঁ সংবিধান পড়ার সময় আমাকে এটা করতে হবে, কয়টা মূলনীতি, ভাগ কয়টা, 11টা ভাগ আর 153টা ধারা বা অনুচ্ছেদ। এখন ধারাও বলতে পারি বা অনুচ্ছেদ বলতে পারি, আর ইংলিশে কি বলবো আর্টিকেল। তাহলে তোমরাই বলে ফেলো আনসারটা কি হবে। আমি এখানে লিখে দিলাম 4টা মূলনীতি, 11টা ভাগ, 153টা ধারা আর 7টা তফসিল। যদি তফসিলের লাস্টের 3টা কি বঙ্গবন্ধু সম্পর্কিত, সেইজন্য তফসিল এখন গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। 4টা মূলনীতি, 11টা ভাগ, 153টা ধারা বা অনুচ্ছেদ বা আর্টিকেল। তাহলে কি হবে আনসারটা? দেখি কে বলতে পারবা? জাহিদ বলছে, নাজমি বলছে, সাদিয়া শুভ, ও চলে আসছো বি মুভি, হ্যাঁ তুমি আমার ড্রপ করো ইনবক্সে। তাহলে কি হবে आंसरটা? সি হবে आंसरটা। তাহলে 11টা ভাগ, 153টা ধারা বা অনুচ্ছেদ। দেখছো, এটা আমি পিছে কারণে বলি নাই, আগে আমি লিখি, তোমরা নিজে এখন পরে आंसरটা করতে পারবা। তাহলে কি হবে आंसरটা? সি হবে आंसर। ওকে, ইজি প্রশ্ন, এটা যেন ভুল না হয়। দেখো অনেক সময় হইতে পারে যে বিউপিতে কিন্তু একটা ইউনিটে থাকে 40টা প্রশ্ন, অনেক প্রশ্ন, 100টা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্নই হচ্ছে গিয়ে তোমার জিকে থেকে। এরকম হয় যে অনেক সময় 10টা প্রশ্ন পারা যায় না, কারণ ওরা থাকবে এরকম কিছু প্রশ্ন দিবে একটু আনকমন। যে ইজি প্রশ্নগুলো বা তুমি যেগুলো পড়ে গেছো সেগুলো যেন ভুল না হয়, এটা একটু খেয়াল করতে হবে। সেটা শুধু বিউপি বলে কথা না, সব জায়গার কথাই, যে জানা প্রশ্ন যেন ভুল না হয়। অজানা প্রশ্ন ভুল হোক কোনো সমস্যা নাই, আনকমন প্রশ্ন থাকতেই পারে, সাধারণ জ্ঞান, পুরো পৃথিবী একটা সাধারণ জ্ঞান, যে কোনো খান থেকে প্রশ্ন করতে পারে, তুমি বলতেই পারবা না হ্যাঁ যে আপনি কেন ওখান থেকে প্রশ্ন করছেন। সো এই জন্য বলতেছি বারবার যেন ইজি প্রশ্ন যেন ভুল না হয় বা জানা প্রশ্ন যেন ভুল না হয়। কোর্সে ভর্তি হচ্ছে রীতি, দেখো এই এটার ক্যাপশনে লিংক দেওয়া আছে, তুমি লিংকের মধ্যে ক্লিক করে প্রোমো কোডটা ব্যবহার করে তুমি ভর্তি নিতে পারবা। ওকে, তুমি ক্লাসটা শেষ করো, তবে এখানে তুমি ক্যাপশনে যাও এবং লিংক দেওয়া আছে, আবার আমি নিচে লিখে দিছি প্রোমো কোডটা, তুমি প্রোমো কোডটা ইউজ করে তুমি 600 টাকা ডিসকাউন্ট পাবা। তাহলে আমরা পেয়ে গেলাম কি বাংলাদেশের সংবিধান। তোমাকে আমি আগেও তো তোমাদেরকে বলছিলাম কি প্রশ্নটা, তোমাদেরকে কি ক্লাসে বলছিলাম সংবিধান নিয়ে। দেখো আমাদের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই প্রশ্নটাই আসছিল আরইউতে, হ্যাঁ বাংলাদেশের সংবিধানের নাম কি বলছিলাম মনে ক্লাসে তোমাদেরকে প্রশ্ন আসছে, বাংলাদেশ সংবিধান, বাংলাদেশের সংবিধান এরকম এরকম ছিল। তাহলে আমাদের কি আমাদের দেশের সংবিধানের নাম বাংলাদেশের সংবিধান, তাহলে आंसरটা কি হবে বাংলাদেশের। ওকে, এবার চলে আসো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ওরা কি করছে, মানে বিউপি আমরা এগুলা একটা করে প্রশ্ন করি, ইচ্ছে করে ওরা এক প্রশ্নের মধ্যে 2 প্রশ্ন ঢুকাই দিছে, মানে 2টা প্রশ্নের आंसर করো আর কি, ভুল করা চলবে না। হ্যাঁ একটা জানলা আর একটা জানলা না পারলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো কি বলছে, আগে আবার ইংলিশে প্রশ্নটা বল পরে বাংলায় বলতেছি যে when did বাংলাদেশ join the UN and OIC? বাংলাদেশ কবে জাতিসংঘ আর OIC তে জয়েন করছে? ঠিক আছে, এই দুইটা প্রশ্ন একসাথে দিয়ে দিছে। দেখো আমরা জানি জাতিসংঘ একটা গুরুত্বপূর্ণ সংস্থা, OIC ঠিক আছে, আবার OIC অন্য কিছু ভাই বোন আবার, হ্যাঁ যেটা কি একটা ইসলামিক কোঅপারেশন, পৃথিবীতে যারা মুসলমান দেশ আছে তারা মিলে গ্রুপ বানাইছে OIC। দেশ কয়টা? 57টা। এখন দেশ কয়টা এখানে? 193। মানে হচ্ছে কি জাতিসংঘে দেশ কয়টা এখন বর্তমানে 193, আমরাও জাতিসংঘ সদস্য। তোমরা কি ঘটনা জানতে চাও নাকি একেবারে বলে ফেলবো অ্যানসারটা? বলো আমাকে, তাহলে আমি ঘটনা বলবো। এর ঘটনা আছে, দুটারই জন্য ঘটনা আছে। হ্যাঁ ঘটনা শুনবা নাকি সরাসরি অ্যানসার চাও? বলো, তাহলে আমি ঘটনা সহ বলবো। অলরেডি আমাকে বলে ফেলছে, অ্যানসার বলে ফেলছে, কিন্তু আমি চাই তোমাদের একটু ঘটনা সহ বলতে।
শুনতে চাইলে একটু হ্যাঁ বলো, তাহলে না এই ঘটনা শুনলে এই অ্যান্সারটা কোনোদিন ভুলবা না। এই দুটো অ্যান্সার, হ্যাঁ, এইগুলো প্রায় আসে মেডিকেল। আমার মনে আছে এখনো পর্যন্ত ব্ল্যাক আপনার ক্লাসে বলছিলেন, ধর আমি অফলাইনে ক্লাস দিতাম, হ্যাঁ, ক্লাসে বলছিলেন, ওই ক্লাসেরটাই আমি মানে এটা আসলে 18 আসছিল, মেডিকেলে ম্যাথে আসছিল 18 ক্লাসে আমি ঘটনা সব অলওয়েজ বলে দিছি। জাতিসংঘেরটা বলছিল ক্লাস একটা বলছিল, আমার মনে আছে অনেকে 72 দেখায় ফেলছিল, কিন্তু কি হবে সেটা 74 হবে। হ্যাঁ জয়যুক্ত হইছে, আচ্ছা ওকে যাবে বলছে, হ্যাঁ জয়যুক্ত হইছে। ওকে শোনো এবার তাহলে শোনো, আগে আমরা জাতিসংঘটা বলি। পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ সংস্থা জাতিসংঘ। কারণ আমরা বলছিলাম যে 45 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমরা পৃথিবীতে যারা শান্তি থাকে তার জন্য আমরা কি যুক্ত হইলাম, মানে আমরা কি বানালাম, ইউনাইটেড নেশনস, জাতিগুলোর সংঘ হইল আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা 71-এ স্বাধীন পাইলাম, বিজয় পাইলাম। এখন আমরা 72-এ বিভিন্ন রকম সংস্থা আমরা জয়েন করছি। পৃথিবীতে বিভিন্ন রকম সংস্থা আছে, জাতিসংঘ আছে, ওআইসি আছে, কমনওয়েলথ আছে। আমরা মনে কমনওয়েলথে পড়াইছিলাম যে প্রথমে আমরা কমনওয়েলথে ঢুকছি। তো স্বাভাবিকভাবে জাতিসংঘ আমরা ঢুকবো, কারণ জাতিসংঘ এটা পুরো পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্থা। শোনো এবার, আমরা 72-তে আমরা অ্যাপ্লাই করছি জাতিসংঘে যে আমরা ঢুকবো। আমাদেরকে আমরা মনে আছে আমরা কিন্তু পড়াইছি, তারপর আমি আবারও রিপিট করি যে আমরা জানি জাতিসংঘের কি আছে 5টা স্থায়ী দেশ যাদের ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে, তাই না? বলছিলাম না যে ভেটো মানে কি, আমি ইহা মানি না। যদি কেউ প্রস্তাব দেয়, যে কোনো একটা দেশ যদি প্রস্তাব যদি ভেটো দেয় তাহলে কি হয়, প্রস্তাবটা বাতিল হয়ে যায়। তো কারা কারা সেই দেশ? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। তো আমরা যখন 72-তে আমরা অ্যাপ্লাই করলাম, আমাদেরকে চীন দিল ভেটো। কারণ ওই যে চীন ছিল কি পাকিস্তানের পক্ষে, আমাদের বিপক্ষে। চীন দিল ভেটো, না বাংলাদেশ ঢুকবে না, গেল প্রস্তাব বাতিল হয়ে, মানে আমরা ঢুকতে পারলাম না 72-তে। 73-তে আমরা আবার অ্যাপ্লাই করছি, প্রতি বছর বছর আমরা অ্যাপ্লাই করছি, দেখি না পাই কিনা। আমাদেরকে আবারও চীন দিল ভেটো, গেল প্রস্তাব বাতিল হয়ে। 74-এ এখন আমাদেরকে চীন ভেটো দিল না। কেন দিল না, আমি এখানে একটু পজ রাখি। এবার আমি চলে যাই ওআইসি তে। এখানে আমার কাহিনী আছে, এই কাহিনী আগে বললে ভালো হতো। যাই হোক, এবার শুনো, ওআইসি তে আমরা যখন অ্যাপ্লাই করলাম, যেহেতু আমরা বলি যে আমরা ইসলামিক কান্ট্রি বা মুসলিম কান্ট্রি, এখানে আমরা ঢুকবো ওআইসি তে। তো সাধারণত এইসব সংস্থায় জয়েন করার জন্য কি করা হয়, যখন ওদের কোনো সম্মেলন হয়, মিটিং হয়, এটা সাবমিটও বলে, হ্যাঁ, তখন তুমি মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করবা, তখন তোমাকে ওরা ভোটাভুটি করে তোমাকে মেম্বার করে নিবে। তো যখন আমরা ওআইসি তে অ্যাপ্লাই করলাম, ওই সময় খেয়াল করে দেখো, ওআইসি এর সেকেন্ড সম্মেলন ছিল লাহোরে। কোথায়? লাহোরে। তো লাহোর মানে কি, পাকিস্তানে। শেখ মুজিব বললেন আমরা যাব না পাকিস্তানে, কারণ আমাদেরকে তখনও পাকিস্তান স্বীকৃতি দেয় নাই। তোমাকে যখন কেউ দিবে না স্বীকৃতি, তখন তোমার সাথে কিন্তু তার কোনো সম্পর্ক থাকবে না তখনও। তখন ওআইসি বলছে এই পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তখন পাকিস্তান আমাদেরকে বাধ্য হয়ে, যেন কবে দিল স্বীকৃতি, এখানে আমি লিখি 22 ফেব্রুয়ারি 74। কে দিল আমাদেরকে স্বীকৃতি? পাকিস্তান। কবে দিল? 22 ফেব্রুয়ারি 74। এরপর ডে, তার মানে কি 23 ফেব্রুয়ারি 74 শেখ মুজিবের জন্য স্পেশাল প্লেন আসলো। তিনি সেই স্পেশাল প্লেনে করে লাহোরে গেলেন। ঠিক আছে, লাহোরে গেলেন, লাহোরে গিয়ে ওআইসি সম্মেলনে জয়েন করলেন। দেন আমরা কি ওআইসি মেম্বারশিপটা পাইলাম। তাহলে আমরা কবে পাইলাম ওআইসি তে? আমরা ঢুকলাম কবে? 23 ফেব্রুয়ারি 74। এখান থেকে প্রায় প্রশ্ন আসে, হয় বলে পাকিস্তানকে কবে দিছে আমাদেরকে স্বীকৃতি, তাহলে 22 ফেব্রুয়ারি, তাহলে পরদিন, তাহলে এভাবে পড়াতে পারবো যে পরদিন আমরা ওআইসি মেম্বারশিপ গ্রহণ করছি। মানে আমরা ঢুকছি কবে ওআইসি তে? 1974। একটা পাইলাম। তবে কি বলছে ইউএন নাম, এটা ধরলাম। ক্লিয়ার ঘটনাটা? এবার দেখো, এইখানে আবার চলে আসি। আমরা কি বললাম, 72 তে আমাদেরকে চীন দিল ভেটো। 73 তে আমাদের চীন দিল ভেটো। দেখো চীন কেন দিল ভেটো? চীন ছিল পাকিস্তানের পক্ষে। ওকে, এখন 74-এ, বুঝছো, 74-এ আমাদেরকে 22 ফেব্রুয়ারি 74 আমাদেরকে পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিছে। তো চীন কইলো যে তোর লিগে আমি এতদিন ভেটো দিলাম, মানে পাকিস্তানকে বলতেছে তোর লিগে আমি এতদিন ভেটো দিলাম, এখন তুই দিয়ে দিলি স্বীকৃতি, তাহলে আমি আর কেন আর কষ্ট করে ভেটো দিব বাংলাদেশের বিরুদ্ধে। তখন এখানে 74-এ আমাদেরকে চীন ভেটো দিল না,
তখন আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম 17 সেপ্টেম্বর 1974 সালে আমরা 136তম দেশ হিসেবে আমরা জাতিসংঘে জয়েন করলাম। তার মানে আমরা দুটোই আমরা কবে জয়েন করছি? 1974 সালে। বুঝা গেছে? ঘটনা বললে কি এখন কি সোজা হয়েছে? তুমি হ্যাঁ মুখস্থ করবা, তুমি যখন পড়বা তুমি মুখস্থ করবা। আমরা জাতিসংঘে ঢুকছি 74-এ, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশ 136তম সদস্য, সবকিছু পড়বা। কিন্তু তুমি ঘটনা যদি পড়ো তাহলে কিন্তু তোমার জন্য ইজি হবে। এবার বুঝতে পারছো যে দুইটা ঘটনার সাথে মিল আছে? হ্যাঁ, যে ওআইসি তে আমরা ঢুকছি কিন্তু ওইভাবে যে 22 তারিখে আমাদেরকে দিল স্বীকৃতি, 23 তারিখে আমরা ঢুকলাম ওআইসি তে। আমার এটাও আসছিল একবার প্রশ্ন যে বঙ্গবন্ধু শেখ মুজিব ওআইসি এর কততম সম্মেলনে অংশ নেন? আমি তোমাকে দেখাই দিছি 2, এখানে দেখাই নাই, ওই যে লিখে দিছি 2 নাম্বার সম্মেলনে বা সেকেন্ড সম্মেলন ছিল এটা। দেন আমরা বললাম যে 74-এ যেহেতু আমরা কোনো ভেটো পাই নাই, সো আমাদের লাইন ক্লিয়ার ছিল, এইজন্য আমরা তখন মেম্বারশিপ পেয়ে গেলাম। কোথাকার? জাতিসংঘের। তার মানে দুটোই আমার কি হবে? 74-74। একটা 17 সেপ্টেম্বর 74 আর একটা কি 23 ফেব্রুয়ারি 74। ক্লিয়ার? রিবা বলছে ক্লিয়ার। অনেক সুন্দর ক্লাস তানিয়া খাতুন, ধন্যবাদ। তাহলে বুঝতে পারছো দেখো কত কিছু বললাম। দেখো প্রশ্ন আসছে কিন্তু দুই মানে এখানে আমি যে আরো কিছু বলে দিলাম এখানেও কিন্তু প্রশ্ন আসে। দেখো এই জন্য বললাম যে তুমি অনেকগুলা ঘটনা তুমি একসাথে পড়বা, গল্পের আকারে পড়বা, তখন তোমার জন্য সুবিধা হবে। দেখো আমরা জাতিসংঘ পড়তে গিয়ে কত ঘটনা বলে ফেললাম। হ্যাঁ, চীন দিল আমাদেরকে ভেটো, ওদিকে পাকিস্তান আমাদেরকে কতদিন পরে স্বীকৃতি দিচ্ছে। আমাদের কিন্তু দেখো কত, দেখো আমরা 71-এ তো আমরা স্বাধীন হয়ে গেলাম। আবার যেটা মজার কথা, আমরা যখন কমনওয়েলথে ঢুকছি, পাকিস্তান এমন শয়তানের শয়তান যে রাগ করে বের হয়ে গেছে কমনওয়েলথ থেকে। হ্যাঁ, এত বড় সাহস, বাংলাদেশ ঢুকছে, আমি বের হয়ে গেলাম। সে কিন্তু বের হয়ে গেছিল কমনওয়েলথ থেকে যখন নাকি আমরা বাংলাদেশ জয়েন করি কমনওয়েলথে। এটাও প্রশ্ন আসে যে বাংলাদেশ কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ বের হয়ে গেছিল? তার মানে কে বের হয়ে গেছিল? পাকিস্তান। হ্যাঁ, সবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি বললাম। এবার আসো আরেকটা কঠিন প্রশ্ন সোজা করে দিব। আরেকটা প্রশ্ন কঠিন কিন্তু সোজা করে দিব। প্রশ্নটা কি আসছে? হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ আরব লীগ? আবারও আরেকটা কি সংস্থা? আরব লীগ। আরব লীগ একটা কি সংস্থা? এসিটা বন্ধ করে, আমার গলা ফুসফুস করতেছে, পরে আবার চালাবো না। আবার এসি বন্ধ করলে ক্যামেরা গরম হয়ে যায়, ক্যামেরা হট হয়ে যায় জানো এসি বন্ধ হয়ে গেলে। আসো, আরব লীগ এটা একটা সংস্থা। তার মানে কি যে আমাদের যে আরব দেশগুলো আছে তারা মিলা গ্রুপ বানাইছে আরব লীগ। এই আরব লীগে দেশ হচ্ছে 22টা। হায় হায়, এতটা দেশ মায়ের হাতে একটু কষ্ট। অনেক দেশ, দেখো 22টা কান্ট্রির মন রাখা আমারই কষ্ট লাগে। এখন প্রশ্ন আসছে হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ আরব লীগ? যেমন 10টা 7টা 12টা দেশ মনে রাখা যায় একটা সংস্থা। যেমন আমরা আগের দিন আসিয়ান পড়াইছিলাম 10টা কান্ট্রি, G7 পড়াইছিলাম 7টা কান্ট্রি, বা G8 8টা কান্ট্রি, মানে ইজি আছে। তারপরে সার্ক পড়াইছিলাম 8টা কান্ট্রি, এগুলো ইজি আছে। 22টা কান্ট্রি মনে রাখা একটা কষ্ট। এখন প্রশ্ন তো আসছে কোন কান্ট্রি আরব লীগের মেম্বার না। এইটার একটা মানে কি বলবো, মানে একটা তোমার একটা ব্লু ফল আছে। সেটা কি দেখবো আমরা যখন এই প্রশ্নটা আসে, তুমি দেখবো অলওয়েজ কে থাকবে? ইরান থাকবে। তুমি ধরো কোশ্চেনটা পারোই না, আমি নিজে বললাম যে আমিও কোশ্চেনটা পারি না যে আরব লীগের মেম্বার নয় কোনটি, এতটা দেশ আমার মনে নাই। আমি দেখবো যে পরীক্ষার অপশনে ইরান আছে কিনা, এবং অলওয়েজ ইরান থাকে। তাহলে এবার শোনো যে কেন ইরান আরব লীগের মেম্বার না। আমি তোমাদেরকে বলছি কিনা আমি খেয়াল নাই, কারণ অনেকগুলো ক্লাস নিচ্ছি তো রিসেন্টলি, যে কোথায় কি বলছি আমার এখন খেয়াল নাই। তাহলে আমি আবার বলি, আরব লীগের মেম্বার কারা আমি বললাম? যারা আরব দেশ। আরব দেশ কারা? যাদের ভাষা আরবি। এই যে আমরা বলতেছি আমরা মুসলিম কান্ট্রি, আমরা কি বলতেছি আমরা আরব কান্ট্রি? বলতে পারবা? আমি কি বলি আমরা আরব দেশ? না। আমাদের কি ভাষা আরবি? না। আরবি হলে বলতে পারতো আরব দেশ। তার মানে আমরা আরব কান্ট্রি না, কারণ আমাদের ভাষা আরবি না। তার মানে আরব কান্ট্রি কারা? যাদের ভাষা আরবি। যেমন সৌদি আরব, কুয়েত, দেখবে আরবি ভাষায় কথা বলে। কাতার, বুঝবাই না যদি না জানো আর কি। যেমন আমি জানি না, আমি কিন্তু বুঝি না ওরা কথা বললে। তার মানে আরব লীগের মেম্বার কারা? যারা আরবি ভাষা দেশ।
এখন আমাদের ইরান এর ভাষা হচ্ছে গিয়ে ফার্সি, ফরাসি না কিন্তু ফার্সি। তোমরা বাংলায় পড়ছো কোনটি ফরাসি ভাষার শব্দ, কোনটি ফার্সি ভাষার শব্দ, এরকম আর কি পড়ছো, ঠিক আছে? তাহলে ইরান আরব রাষ্ট্র না, কারণ তার ভাষা ফার্সি। এই জন্য আমরা ইরানকে বলি সে ও আরব দেশ। তার আশেপাশে কিন্তু আরব কান্ট্রি ভরা, ইরাক আছে, হ্যাঁ, কুয়েত আছে, সৌদি আরব আছে, তার মানে ইরানের আশেপাশে সব আরব কান্ট্রি, শুধু সে একটা কি ও আরব দেশ, কারণ তার ভাষা আর কি আরবি না, তার ভাষা কি ফার্সি। এই জন্য ইরান আর আরব কান্ট্রি না, তাই সে আরব লীগের মেম্বার না। ব্যাস, তাহলে কি হবে আনসারটা? ইরান হবে আনসার। বুঝতে পারছো যে 22টা কান্ট্রি মনে রাখা লাগবে না। না রে ভাই, ছাত্রলীগের অঙ্গ সংগঠন না, হ্যাঁ, ছাত্রলীগ নিয়ে এসো না আবার, ঠিক আছে? ছাত্রলীগ নিয়ে এসো না, ছাত্রলীগে তুমি বাংলাদেশি পাবা, অন্য কথা পাবা না। ওকে, তাহলে কি হবে আনসারটা? ইরান হবে আনসার। তাহলে তো কষ্ট করে এতগুলো আমার নাম মনে রাখা লাগবে না। এই কোশ্চেনটা প্রায় আসে এবং অপশন ইরান থাকে, ঠিক আছে? এটা লেবানন, দেখো এটা লেবানন, ভাষা আরবি, লেবানন তো ভাষা আরবি, এই জন্যই তো ওরা আরব কান্ট্রি। ওকে, তাহলে কি হবে আনসারটা? আর ইরান হবে আনসার। এবার দা নোবেল প্রাইজ ইজ নট অ্যাওয়ার্ডেড ইন, আচ্ছা, মানে নোবেল আমার কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? নরমাল বাংলা প্রশ্ন বললাম, তার মানে কোশ্চেনটা বোঝা যাচ্ছে, ইজি, মানে কঠিন কিছু না। তাহলে এবার শোনো, নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে আলফ্রেড নোবেলের নামে। আচ্ছা, নোবেল পুরস্কার যখন দেওয়া হয়েছে 1901 সাল থেকে, তখন দেওয়া হয়েছে 5টি ক্ষেত্রে। ওকে, দেন বর্তমানে দেওয়া হয় 6টি ক্ষেত্রে, কারণ 1969 সাল থেকে আমরা আরেকটা অ্যাড করছি। এই জন্য আমরা এখন কয়টা ক্ষেত্রে দেওয়া হয়? 6টা ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, এই একটা কোনটা পর অ্যাড করছে ইকোনমিক্স, অর্থনীতি, আগে অর্থনীতি দেওয়া হতো না। তাহলে এবার দেখো আমরা কেমনে মনে রাখবো। এই আমরা যারা সায়েন্সের পোলা আমরা বলি না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলি না, পিসিএম বলি না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তাহলে এখানটাই আসবে। দেখো আমরা প্রথমে 5টা মনে রাখি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তার মানে পদার্থ রসায়ন, আমরা এখানে ম্যাথ বলবো না, আমরা এখানে মেডিসিন বলবো, চিকিৎসা ক্ষেত্র। পিসিএম এর মধ্যে আমরা বলবো এম দিয়ে মেডিসিন। আর বাকিটাকে কি? শান্তি, সাহিত্য, লাস্টে কি? অর্থনীতি। তাহলে এই হচ্ছে কি আমার 6টি ক্ষেত্রে আমার নোবেল পুরস্কার দেওয়া হয়। আমরা জানি আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পাইছিলেন। তাহলে কি? ফিজিক্স কেমিস্ট্রি, পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন, শান্তি, সাহিত্য, অর্থনীতি। তাহলে মোট 6টি ক্ষেত্রে। এখন তাহলে বলো কিসে আমার দেওয়া হয় না? বলো। রায়হানুল ইসলাম রৌদ্র, মিরাজ খান বলছে 10 এর সি, আবার নাহিদ বলছে 10 এর ডি। আমাকে অ্যানসার প্রশ্ন কি 10? তাহলে কি হবে অ্যানসারটা? মিরাজ খানের অ্যানসারটা ঠিক আছে, 10 এর সি হবে। জাবির মোহাম্মদ জুবায়ের খান, তোমার উচ্চারণটা কি জাবের? আমি ভুল বলতেছিলাম, হইতে পারে। হ্যাঁ, ম্যাথ হবে। হ্যাঁ, দেখছো তাহলে কি হবে অ্যানসারটা? ম্যাথ। এই জন্য আমি ইচ্ছে করে আগে তোমাকে বললাম, এখন তুমি অ্যানসারটা দাও। আমি ইচ্ছে করে অ্যানসার তোমাকে ম্যাথ বলি নাই, আগে তুমি শুনো। পিস মানে কি? শান্তি। তার মানে একই কথা। দেখো তুমি প্রশ্ন পেলে ভরকায় যাবা না আশা করি, হ্যাঁ, কারণ আমরা যখন পড়ি শান্তি মানে তো পিস, তো তুমি অন্তত অপশন দেখেও বুঝতে পারতেছো যে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে কি হবে অ্যানসারটা? ম্যাথ হবে, তাই না? তাহলে আমরা কি বললাম যে পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন, এখানে ম্যাথ বলবো না। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন, শান্তি, সাহিত্য, অর্থনীতি। অর্থনীতি আমি কেন আসছে বললাম, যেহেতু এটা আমার পরে আমরা ইন্ট্রোডিউস করছি। যদি প্রশ্ন আসে নোবেল পুরস্কার প্রথমে কয়টি ক্ষেত্রে দেওয়া হইতো? 5টি। বর্তমানে কয়টি ক্ষেত্রে দেওয়া হয়? 6টি। বলতে পারে যে অর্থনীতি কবে থেকে দেওয়া শুরু হয়? 68-এ আমরা বলছি যে আমরা দিব, এই জন্য আমরা 69 থেকে দেওয়া শুরু করি। আমরা বলি 1969 সাল থেকে আমরা অর্থনীতিতে কি নোবেল পুরস্কার দেওয়া শুরু করি। এই যে সামনে আমাদের নোবেল পুরস্কার আছে 24, এখন কি সেপ্টেম্বরের ফার্স্ট উইক, অলরেডি আজকে 11 তারিখ, তাই না? অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু করবে। 24 এটা খুবই গুরুত্বপূর্ণ ফর 24, তোমাদেরই 24 ব্যাচ, তোমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? অবভিয়াসলি 24।
নোবেল পুরস্কার গুরুত্বপূর্ণ। দেখবা এই বছর তোমাদের কোনো না কোনো ভার্সিটিতে তুমি এই কোশ্চেন পাবাই। কত? 24 থেকে। ওয়ালাইকুম আসসালাম ইসলামের সৈনিক, তুমি নিউ ক্লাস করো, সমস্যা নেই। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা কি, ম্যাথ হবে। ওকে, চলে যাও। এটা একটা আমাদের বাংলাদেশের সীমান্ত নিয়ে প্রশ্ন। কি বলছে যে which of the following states of India does not have a border with Bangladesh? শুনে এবার, আমরা জানি ভারতের রাজ্য তো অনেকগুলা, সবগুলা রাজ্যের সাথে আমাদের যুক্ত নাই। তো ভারতের 5টা রাজ্যের সাথে আমরা বাংলাদেশ যুক্ত। যখন আমি 1 নাম্বার ক্লাস শুরু করবো তোমাদের, যখন ভার্সিটি আমাদের যে মেইন গ্রুপে, আমি এটা দিয়ে শুরু করবো। আমি তোমার হচ্ছে গিয়ে ম্যাপ দেখে পড়ানো শুরু করবো। তো আমি দেখাবো যে ভারতের আমাদের সাথে ভারতের 5টা রাজ্যের সাথে আমরা বাংলাদেশ যুক্ত। কি কি? আমি যদি এই পাশ থেকে ধরি, পশ্চিমবঙ্গ, পুরানা পশ্চিমবঙ্গ, এখানে আমার আসাম, এখানে আমার মেঘালয়, এখানে আমার ত্রিপুরা, এখানে আমার কি মিজোরাম। তাহলে এটাকে আমি বলতে পারি হবে, দেখো আমি কি আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এটা আমার এটা মানে ঝামেলা লাগে। কেন ঝামেলা লাগে? কারণ আমি হচ্ছে কি ম্যাপ দেখে পড়তে অভ্যস্ত। তোমরা যারা আমাদের ক্লাস করতেছো তারা সবাই একটা ম্যাপ কিনে পাশে টাঙাবা, লাইব্রেরি যাবা, বড় ম্যাপ আছে বাংলাদেশের ম্যাপ কিনে টাঙাবা। আমি যখন পড়াবো তখন তুমি ওই অনুযায়ী ম্যাপ দেখে দেখে তুমি শিখবা। মুখস্থ করার কিছু নাই, তুমি খালি মুখস্থ করবা, পর্যায়ে ভুলবা। যেমন দেখো, আমি যখন ম্যাপে দিকে তাকাবো, আমার সামনে ম্যাপ আছে, তুমি দেখবা যে আমাদের এক পাশে পশ্চিমবঙ্গ পুরোটাই। তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আর যদি কি মিজোরাম। তাহলে এই ভারতের এই 5টা রাজ্যের সাথে আমরা বাংলাদেশ যুক্ত। তাহলে এবার তোমরাই বলো কি হবে অ্যান্সার। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আমি এক পাশ থেকে তুমি দেখো, পশ্চিমবঙ্গ, উপরে আসাম, মেঘালয়, ডান দিকে কি ত্রিপুরা, একটু নামের নিচে কি মিজোরাম। মানে আমি চোখ বন্ধ দেখতে পাচ্ছি যে কোন দিকে কি আছে, কারণ ওই যে আমার আমি অভ্যস্ত হয়ে গেছি ম্যাপ দেখে দেখে। এই জন্য বলতেছি বারবার ম্যাপ কিনে পাশে টাঙাবা, ম্যাপ দেখে দেখে পড়বা, তাহলে কখনো ওগুলো ভুলবা না। তাহলে কি হবে অ্যান্সার বলো। আমরা যুক্ত আছি মিজোরামের সাথে, যুক্ত আছি ত্রিপুরার সাথে, যুক্ত আছি আসামের সাথে, যুক্ত নাই কার সাথে? মণিপুর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে কি হবে? মণিপুরে অলরেডি গন্ডগোল। আমরা জানি মণিপুর 7 সিস্টার্স এর মধ্যে একটা, মনে আছে 7 সিস্টার্স পড়াশোনা বলছিলাম। দেখো আমরা যুক্ত 4টা রাজ্যের সাথে 7 সিস্টার্স এর, আর বাকি কত 3টা, মনে আছে? আমি এভাবে বলছিলাম কেন, আমার এই যে এটা আমার জানা আছে। হ্যাঁ, যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম জানি, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড। দেখো তো মনে আছে, আমি আগের দিন পড়াইছিলাম যে 3টা আমাকে মনে রাখতে হবে, কারণ 4টা আমি জানি অলরেডি। ওকে, আর এখানে কি 5টা পশ্চিমবঙ্গ সহ। ওকে, মিজোরাম হবে না। দেখো মিজোরামে যুক্ত আছে আমরা। তুমি ম্যাপ কিনোটা বড়, এখানে তো একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বারবার বলতে, যাদের টার্গেট বিভাগ পরিবর্তন, তারা অবশ্যই ম্যাপ থেকে পড়তে হবে। তুমি আজকে একটা ম্যাপ কিনে, আজকে তখন সন্ধ্যা হয়ে গেছে, ম্যাপ কালকে কিনে পাশে টাঙ্গাও। আমি যা পড়াচ্ছি টাকা দেখবা, যে বলছো যে মিজোরাম হবে অ্যান্সার, তুমি দেখবা যে আমাদের সাথে মিজোরামের সাথে আছে, বর্ডার আছে। যারা সাজেক গেছি, সাজেকের যখন তুমি কটেজে যাও তখন বলে বাংলাদেশ ভিউ দেখবা না মিজোরাম ভিউ দেখবা। মিজোরাম ভিউ মানে কি? মিজোরামের পাহাড় দেখা যায়, তার মানে কি আমাদের সাথে মিজোরামের কি আছে? বর্ডার আছে। বুঝে পড়ো, ঠিক আছে? মণিপুরের সাথে আমাদের বর্ডার নাই, তাহলে কি হবে একটা মণিপুর। এখন অলরেডি মণিপুরে অনেক সংঘাত হচ্ছে, ওদের মানে ইন্টারনেট বন্ধ, তোমরা জানো মনে হয়, ঠিক আছে? তাহলে কি হবে অ্যানসারটা? আফরিন জান্নাত, এটা হবে মণিপুর। ওকে, এবার আসো বিখ্যাত লেখক ও গ্রন্থ পরিচিতি। এখান থেকে প্রশ্ন প্রায় আসে, আর বিইউপি তে প্রায় আসে। প্রশ্নটা কি বলছে দেখো, হু ইজ দ্য অথর অফ ড্রিমস ফ্রম মাই ফাদার? ড্রিমস ফ্রম মাই ফাদার কে লিখছে? এটাই আসছে। তাহলে এটা হবে কি? বারাক ওবামা। দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, ড্রিমস ফ্রম মাই ফাদার কি হবে? বারাক ওবামা। তাহলে কি হবে আনসারটা? বারাক ওবামা। ওকে, এগুলা কিন্তু প্রায় আসে। এই রাইটারটা খুবই গুরুত্বপূর্ণ। ডিইউতেও মানে প্রতিটা পরীক্ষায় আমরা যখন সলভ করছি প্রশ্ন, আমরা দেখছি যে আমরা রাইটার পাইছি কতগুলো আর কি। হ্যাঁ, মানে এগুলা প্রশ্নগুলো আসতেছে। তাহলে কি হবে? 12 এ হবে। এবার কি বলছে, ইউনেস্কো ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। কবে ডিক্লেয়ার করছে? দেখো আমরা 21 ফেব্রুয়ারি এর শহীদ দিবসে পালন করি।
কারণ আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি 52 সালে সালাম, রফিক, বরকত, জব্বার অনেকে পুলিশের গুলিতে মারা গেছিল। হ্যাঁ, দেন আমরা আরেকটা কি পালন করি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা ইউনেস্কো ডিক্লেয়ার করছে কবে? ইউনেস্কো ডিক্লেয়ার করছে হচ্ছে কি 19 নভেম্বর, সরি তোমার হচ্ছে গিয়ে 17 নভেম্বর 1999 সালে। এবং আমরা 2000 সাল থেকে আমরা এটাকে পালন করি। বলবা ডিক্লেয়ার করলো 99-তে, আপনি বললেন 2000 সাল থেকে পালন করি। কেন পালন করি বলতে পারবা যে কেন আমরা 2000 সাল থেকে পালন করি? দেখো ডিক্লেয়ার করছে কবে, 17 নভেম্বর। আমরা 21শে ফেব্রুয়ারি, তার মানে কি ওই বছরের 99 সালের ফেব্রুয়ারিতে গেছেই গা। এই জন্য আমরা 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে আমরা কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে আমরা পালন করি। কারণ পৃথিবীতে কোন দেশ মাতৃভাষার জন্য জীবন দেয় নাই যেটা আমরা দিছি। মানে আমরা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে একদম এমন একটা দেশ যে আমরা কি মাতৃভাষার জন্য জীবন দিচ্ছি, যেটা আমরা 21শে ফেব্রুয়ারি 1952 সালে হয়েছে। এই জন্য পৃথিবীর এরকম কোন দেশ হয় নাকি, সেই জন্য আমরা ওই দেশ মানে ওই দিনেরটাও মানে 21শে ফেব্রুয়ারিকে এই জন্য ইউনেস্কো ডিক্লেয়ার করছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে। কবে ডিক্লেয়ার করছে? 17 নভেম্বর 1999। 98 না, কিন্তু দেখো একটা অপশন আছে সেম জিনিস, এটাও মেডিকেলে আসছিল। তাহলে পালন করি কবে? 2000 সাল থেকে। তাহলে কি হবে? ডি হবে आंसर। হ্যাঁ, দেখো এটা কি লিখছে, হুইচ সিটি is called as cyber city। আপু আমি 25 সালে শিক্ষার্থী। আচ্ছা, নুরুল আমিন বলতেছে 25 সালে শিক্ষার্থী। আচ্ছা নুরুল আমিন এই নামটা তোমরা বলে দেই, এই যে 52 সালে বললাম এই ভাষা আন্দোলন, কিছু মনে করো না নুরুল আমিন, ভাষা আন্দোলনের সময় আমাদের এই পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন, আমাদের 25 সালে শিক্ষার্থী। ঠিক আছে, নামটা যেটা বললাম যে মনে রাখার জন্য। প্রশ্ন আসতে পারে 1952 সালের ভাষা আন্দোলনের সময় আমাদের এই পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? নুরুল আমিন। আর পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। আচ্ছা যাই হোক, এবার আমরা আসি কি বলতেছে যে হুইচ সিটি বা হুইচ ইজ কল্ড এ সাইবার সিটি, মানে সাইবার সিটি কোনটা আমাদের বাংলাদেশে। আচ্ছা আমার একটা ছবি দেখতে পাচ্ছো, আমার পিছনে চা বাগান দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ক্লিয়ার। পিছনে লেখা আছে মালিনী ছড়া 1854। কেউ আসো নাকি সিলেট থেকে? আমাদের বাংলাদেশের প্রথম চা বাগান, প্রথম চা বাগান কি সিলেটের মালিনী ছড়া 1854 এ। দেখো আমরা বাণিজ্য বিধিতে প্রথম চা চাষ শুরু করি 1854, ক্লিয়ারলি লেখাই আছে 1854। ঠিক আছে, তো তার মানে আমাদের সিলেটে প্রথম চা বাগান। কিন্তু সবচেয়ে বেশি চা কিন্তু হয় আমাদের মৌলভীবাজার জেলায়, কারণ আমি জানি সবচেয়ে বেশি চা হয় শ্রীমঙ্গল, আর শ্রীমঙ্গল পড়ছে মৌলভীবাজার জেলায়। ঠিক আছে, তো আমি ছবি এই জন্য আনছি তোমাকে এইটা পড়ানোর জন্য। আমাদের প্রথম চা বাগান পিছনে দেখতে পাচ্ছ, এটা আমাদের বাংলাদেশের কি প্রথম চা বাগান। এবং সাইবার সিটি বলা হয় এই কারণে যে সিলেটে বিভিন্ন জায়গায় এরকম মানে ফ্রি ওয়াইফাই চালু হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি সাইবার সিটি প্রথম। কোথায়? সিলেট। তাহলে কি হবে আনসারটা? সিলেট। তাহলে সিলেট থেকে আমরা কি বললাম? বাংলাদেশের প্রথম চা বাগান মালিনী ছড়া, সেটাও কি আমার সিলেটে। ঠিক আছে, এই ছবিটা যেন আমাকে তুলে দিছে আমার হাতে থেকে কফি। আমি ক্লাস শেষ করে, হ্যাঁ এটা মানে 19 সালের ছবি মনে হয়, হ্যাঁ ক্লাস শেষ করে বিকাল হয়ে গেছে, রাতে আমার বাস, কি করবো আমি ক্লাস শেষ করে মানে ঘুরি আর কি। তো ক্লাস শেষ করে সিএনজি নিছি একটা, আমি একা ছিলাম সেদিন। আবার পরে আমি ওখানে গিয়ে আমি কফির সাথে চার ছবি তুলবো, যে হ্যাঁ হয় কফি মিক্স উইথ টি এরকম আর কি ছবি তুলবো। তখন আমার সিএনজি বাবা বলে কি যে মামা আমি আপনি দাঁড়ান আমি আপনাকে ছবি তুলে দেই। এটা কিন্তু এই ছবিটা আমাকে তুলে দিচ্ছে কিন্তু সিএনজি মামা, এবং পিছিয়ে কোনো মানুষ ছিল মানুষ, ওরা সরে যাওয়ার পর পরে আমাকে এই ছবিটা আমি খুব সুন্দরভাবে তুলে দিচ্ছে। আমার খুব এখনো মনে আছে যে উনি বলতেছে যে না আপনাকে আমি ছবিটা তুলে দিই। তো যাই হোক, তাহলে এটা আমাদের বাংলাদেশের প্রথম কি চা বাগান সিলেটের মালিনী ছড়া। কোনটা বুঝো নাই? খোরশেদ আলম। কোনটা বুঝো না? ডক্টর খোরশেদ আলম। সাইবার সিটি কেন? ওই যে যেটা বললাম যে সিলেটের বিভিন্ন জায়গায় তোমার ফ্রি ওয়াইফাই চালু হয়েছে। তারপর দেখবা যে সিলেটের অনেক জায়গায় তোমার হচ্ছে গিয়ে তারগুলা মাটির নিচ দিয়ে চলে গেছে, হ্যাঁ তারপর একটু ক্লিন আর কি, এই জন্য বলা হচ্ছে কি সাইবার সিটি। আমার খালি এদিকে হচ্ছে এই সাইডে।
naval commando did a special operation during our liberation war. What is the name? আমরা জানি আমাদের যে 10 নম্বর সেক্টরে যে নৌ কমান্ডাররা ছিল তারা একটা অপারেশন করছিল। সেই অপারেশনটা ছিল যে ওরা পাকিস্তানি অনেক জাহাজ ডুবাই দিছিল, ঠিক আছে? নৌ কমান্ডাররা বোমা দিয়ে উড়াই দিছিল এই পাকিস্তানি জাহাজগুলোকে। তো প্রায় 50টা জাহাজ ডুবাই দিছিল পাকিস্তানি জাহাজ। তো এই অভিযানে আমরা অনেক সফল ছিলাম, তাই ওরা কি বলছে, আমরা অনেক সময় বলি না সফলের জ্যাকপট গুলো কি না, এই জন্য এই অপারেশনের নাম কি ছিল, অপারেশন জ্যাকপট। তাহলে কি হবে অ্যান্সারটা? আমি সরে যাই, আমি যেটা মোটা মানুষ তোমরা দেখতে পারো না অপশন গুলা, সেদিন কে জানি কমেন্ট করতেছিলাম, এটা কি আসলো, তাহলে কি হবে অ্যান্সারটা? অপারেশন জ্যাকপট। অপারেশন থান্ডারবোল্ট হয়েছিল 16 ওই যে তোমার একটা জঙ্গি অ্যাটাক হইলো না হলি আর্টিসান নামে একটা বেকারিতে, একটা রেস্টুরেন্টে রোজার সময়, অপারেশন কি থান্ডারবোল্ট। তখন ওই তারপরে পরদিন আর্মিরা গিয়ে এই জঙ্গিটাকে দমন করে, ওইটার নাম লিখিয়ে দিয়েছিল অপারেশন থান্ডারবোল্ট। তখন 16 সালের সময় আমাদের এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ ছিল যে অপারেশন থান্ডারবোল্টটা কি ছিল, ঠিক আছে? ও নুরুল আমিন, তুমি বুঝো নাই? ও সেটা হচ্ছে কি নুরুল আমিন আমার 1952 সালের ভাষা আন্দোলনের সময় আমাদের তখন তো পূর্ব বাংলা ছিল, হ্যাঁ, তখন এই পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। এদের নামটা আমি তোমাকে এমনি বলে দিলাম আর কি, বুঝতে পারছো? এবার এরকম সিন যে আমার জীবনে পাই নাই। আহারে যাবে কি বলো, এই জুবাইর খান যাবে, তোমার বাড়ি কোথায়? তাহলে কি হবে অপারেশন, এটা হবে জ্যাকপট। এবার আসো, দ্য আর্কিটেক্ট অফ শহীদ মিনার, মানে শহীদ মিনারের স্থপতিকে, একদম স্থাপত্য ভাস্কর্য থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? যে আমাদের যে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার, এটা এই কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান, ঠিক আছে? মিনাল হক না, মিনাল হকে কিন্তু ভাস্কর, উনি অনেক ভাস্কর্য বানাইছে আমাদের ঢাকা শহরে, অনেক ভাস্কর্য হতেছে কি মিনাল হকের। আমি মেইন ক্লাসে দেখবা যে আমি তখন এগুলা ছবি দেখে পড়াই দিব। এবার বুঝতে পারছো নুরুল আমিন তোমাকে নিয়ে যে উদাহরণটা দিছিলাম? এবার আসো, স্টপ জেনোসাইড জহির রায়হানের একটা ডকুমেন্টারি ফিল্ম, মানে কি প্রামাণ্য চিত্র। আমি যখন ক্লাসে পড়াবো একদম সকালে পড়াই দিব, প্রামাণ্য চিত্র। স্টপ জেনোসাইড মানে কি গণহত্যা বন্ধ করো, জেনোসাইড মানে কি গণহত্যা। তাহলে এটা কার? জহির রায়হান। প্রশ্ন আসতে পারে যে স্টপ জেনোসাইডটা কার বানানো বা কার পরিচালনা? জহির রায়হান। বা প্রশ্ন আসছে যে স্টপ ইজ অ্যান, মানে ইজ অ্যান, হ্যাঁ কি এটা কি সিনেমা নাকি এটা কি প্রামাণ্য ডকুমেন্টারি ফিল্ম নাকি কি তোমার রিপোর্ট বা শর্ট ফিল্ম বা এরকম? তাহলে কি হবে? ডকুমেন্টারি ফিল্ম। তাহলে কি হবে অ্যানসারটা? ডি হবে অ্যানসার। এটা এখন লেখা আছে ডকুমেন্টারি অন 1971 লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। হাই আপু কেমন আছেন? ভালো আছি। ও নুরুল আমিনের বাড়ি কক্সবাজার। আর আমি জিজ্ঞেস করছিলাম জুবাইর খান যাবে কে, তোমার বাড়ি কই? তাহলে কি হবে? স্টপ জেনোসাইড জহির রায়হানের একটা কি প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারি ফিল্ম। তাহলে কি হবে অ্যানসারটা? ডকুমেন্টারি। আর বাংলায় আসলে কিন্তু প্রামাণ্য চিত্র, সেম জিনিস, ঠিক আছে? তার মানে ভয় পাওয়ার কিছু নাই ইংলিশের প্রশ্ন আসলেও। আশা করি তোমরা বুঝতে পারতেছো। হু টেকস ওভার ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য প্রেসিডেন্ট? এবারে বলি বাংলায় কি বলতেছে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবে? ধরো আমাদের যখন বর্তমান প্রেসিডেন্ট, বলো তার নাম কি? আমাদের বর্তমান প্রেসিডেন্টের নাম কি দেখি বলো। তোমরা যে পুকি দিয়া আমাকে ছবি ট্রাই করছো, বলো দেখি তার নাম কি? ও তুমি বরিশালা যাবে? বরিশালা কোথায়? বর্তমান নাকি? বলো আমাদের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আমার ঠান্ডা লেগে গেছে এসির মধ্যে। আমাদের বর্তমান প্রেসিডেন্টের নাম মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে কিন্তু সম্মান দিয়ে কথা কইতে হয়, নাহলে কিন্তু ধরে যাব। চুপ্পু, ঠিক আছে? তো ধরো প্রেসিডেন্ট কোন কারণে বাংলাদেশের বাইরে গেলেন, ওকে, অথবা উনি অসুস্থ, উনি কাজ করতে পারতেছেন না, তার মানে উনি অ্যাবসেন্ট। তখন তার অনুপস্থিতিতে মানে উনি অনুপস্থিত, উনি অ্যাবসেন্ট, তখন কিন্তু দায়িত্ব পালন করে কে জানো? আমাদের বাংলাদেশের স্পিকার। মানে ঠিক আছে তো? হ্যাঁ, কে দায়িত্ব পালন করবে? স্পিকার। বর্তমানে এখন এবার শোনো, কাহিনী হয়েছে গিয়ে আমাদের যে 12তম সংসদের যে স্পিকার ছিল শিরিন শারমিন চৌধুরী, উনি কয়দিন আগে
তোমার কি পদত্যাগ করছে। তার মানে এখন শাহাবুদ্দিন যদি কোনো কারণে বিদেশে যায় বা কোথাও যায়, তাহলে তখন তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবে? এইটা হচ্ছে কি আমার প্রশ্ন। ঠিক আছে, কারণ স্পিকার এখন আমাদের নাই, সে পদত্যাগ করছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যে রাষ্ট্রপতি যদি অ্যাবসেন্ট থাকেন, তার দায়িত্ব মানে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবে কে? আমাদের বাংলাদেশের কেডা? স্পিকার। বুঝে গেছে? পাবনা ভাষা ওনার, হ্যাঁ পাবনা ভাষা, হ্যাঁ পাবনা। প্রেসিডেন্ট নাইস এন্ড অ্যাট্রাকটিভ, হ্যাঁ ওইটাই না, সে আবার একটা কমেন্ট করছিল নাইস এন্ড অ্যাট্রাকটিভ আমাদের মোহাম্মদ শাহাবুদ্দিন। তাহলে কি হবে অ্যান্সারটা? স্পিকার হবে। ওকে, ও তার কমেন্ট নিয়ে কিছু বলবেন? ফারহান আহমেদ বলতেছে, কি বলবো বলো? নাইস এন্ড অ্যাট্রাকটিভ কমেন্ট করছেন উনি। ঠিক আছে, এবার দেখো এই যে অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন, এই যে আমরা যে উইফি ব্যবহার করি, উইফি না আই মিন ওয়াইফাই ব্যবহার করি, ওয়াইফাই না থাকলে আমাদের পাগল হয়ে যায়। হ্যাঁ ওয়াইফাই নাই, ইন্টারনেট নাই, হ্যাঁ হ্যাঁ কি হবে? বা ওয়াইফাই না থাকলে আমাদের তোমাদের ক্লাসও নেওয়া যেত না, তাই না? তাহলে এই ওয়াইফাই এর ফুল মিনিং কি? ওয়্যারলেস ফিডেলিটি। তাহলে কি হবে অ্যানসারটা? ওয়্যারলেস ফিডেলিটি কোথায়? এই যে এটা হবে অ্যানসার। ঠিক আছে, উইফি আমি উইফি বলতেছি মানে ওয়াইফাই আর কি। ঠিক আছে, আবার ওয়াইফ বলো না, আবার ওয়াইফাই। তাহলে কি? ওয়্যারলেস ফিডেলিটি হবে অ্যানসারটা। হ্যাঁ, তাহলে সি হবে অ্যানসার। তার মানে অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন হয়। দেখো আমরা আগেও বলছি যে আমাদের যে যারা নতুন যদি কেউ থাকো, তাহলে দেখো আমাদের এই যে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, আর টাইম ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস হবে। অলরেডি আমি প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস নিতেছি এখানে। তারপরে রিটেন ক্লাস হবে, কারণ আমরা জানি যে বাংলা আর কি ইংলিশে রিটেন থাকে। ঠিক আছে, তারপর আমরা পিডিএফ যা পড়াবো পিডিএফ দিয়ে দেওয়া হবে। তারপর হার্ড কপির জন্য আমরা অলরেডি গ্রুপের মধ্যে লিংক দিয়ে দিছি, যে তোমরা ওই লিংকে তোমাদের ফর্ম ফিল আপ করতে তোমাদের কাছে বই পৌঁছায় যাবে। তারপর আমাদের ডেইলি ক্লাস টেস্ট হবে। তারপর আমাদের এক সপ্তাহ শেষ হলে উইকলি টেস্ট হবে। দেন 4 সপ্তাহ শেষ হলে মান্থলি টেস্ট হবে। তোমাদের পড়া বেড়ে বেড়ে আমরা কি পরীক্ষাগুলো নিব, কারণ তোমাদের মেইন পরীক্ষা তো ফুল সিলেবাস থাকবে, তখন তো আর ছোট ছোট পরীক্ষা থাকবে না, তাই না? এই জন্য আমরা সেইভাবে, এবং লাস্টে আমরা ঢাবি পরীক্ষার আগে আমরা 10টা মডেল টেস্ট নেব। আগে নেব ফুল, দেন আমরা কি 3টা একসাথে মিলে আমরা মডেল টেস্ট নেব। ওকে, দেন আমরা দেখবা যে আমাদের ক্লাস শুরু হবে। এখন তো আমাদের ক্লাস শুরু হয় মেইন গ্রুপে, এবং তোমাদের আলাদা ডিসকাশন গ্রুপ দিব আমরা, যে কোনো সমস্যা তোমরা ওখানে পোস্ট করবে, আমরা রিপ্লাই দিব। দেন আমরা মান্থলি জুম সেশন করব, যে প্রতি মাসে শেষ হওয়ার পর আমরা জুমের লিংক দিয়ে দিব, তোমরা আমাদের সাথে অ্যাড হবা, তোমরা সরাসরি কথা বলবা আমাদের সাথে। এখন তোমাদের কমেন্টে কথা বলো, তাই না? অনেক সময় দেখা গেছে যে তোমাদের কথা বলার জন্য তোমরা ডিরেক্ট কথা বলতে তোমাদের সুবিধা হয়, তখন আমরা জুম সেশনে তোমাদের কাছ থেকে কথাগুলো শুনবো, তোমাদের আমরা সলভ করব, তোমাদের সমস্যা সমাধান করে দিব আমরা। এবার দেখো প্রশ্ন আসছে মেট্রো রেল নিয়ে, যে which of the following countries supporting in the project of metro rail of Bangladesh, মানে আমাদের বাংলাদেশে মেট্রো রেলে কে সহযোগিতা করতেছে? এই যে আমাদের যে বড় বড় যে আমাদের স্ট্রাকচারগুলো নির্মাণ করা হচ্ছে, আমরা আসলে একা নির্মাণ করতে পারি না, আমাদেরকে কেউ না কেউ হেল্প করতেই হয়। ঠিক আছে, তো আমাদেরকে এই মেট্রো রেলে কে আমাদেরকে হেল্প করতেছে? জাপান। জাপান মানে খুব সুন্দর, মানে 75% দিতেছে আর আমরা 25%, তার মানে কি বেশিরভাগই আমাদের জাপান টাকা দিচ্ছে। তার মানে আমাদেরকে হেল্প করতেছে কে? কি বললাম আমরা? জাপান হবে অ্যানসার। তাহলে সি হবে অ্যানসার। এবং এই যে বগি যে আসছে, এই যে মেট্রো রেল, সব জাপান থেকে আসছে। ঠিক আছে, জাপান থেকে, তার মানে জাপান আমাকে এখানে হেল্প করতেছে মেট্রো রেলে। তাহলে কি হবে? সেটা জাপান হবে। এই দেখো জুম, হ্যাঁ জুম ছিল না, জুম অ্যাপ। এই জুম অ্যাপের আমরা নাম শুনছি এই 2020 তে, যখন কোভিড শুরু হইলো, যখন সবকিছু বন্ধ হয়ে গেল, হ্যাঁ অফলাইন ক্লাস নেওয়া যাচ্ছে না, তখন এরকম কি হলো? জুম অ্যাপ পাইলাম আমরা একটা। জুম অ্যাপে শেয়ার স্ক্রিন করে হচ্ছে কি ক্লাস নেওয়া যায়। আমার প্রথম অনলাইন ক্লাস কিন্তু জুম অ্যাপের মাধ্যমে। এত ভয় পেয়েছিলাম যে কিভাবে ক্লাস নিব অনলাইনে, মানে এরকম, হ্যাঁ তখন হচ্ছে কি জুম অ্যাপে ক্লাস নিছিলাম, আমার মনে আছে। এবং প্রথম যখন ক্লাস নিছিলাম আমার পোলাপেন খুব পছন্দ করছিল, যে না মানে আমরা আসলে অফলাইন ক্লাস নেওয়া আমরা অভ্যস্ত, আমরা হ্যাঁ যে আমরা অনলাইনে কিভাবে নিব, জুম অ্যাপে কিভাবে কাজ করে বুঝতেছি না, কিভাবে শেয়ার স্ক্রিন করে, মানে এরকম আর কি। প্রথমে একদম ট্রায়াল দিয়ে আর কি মনে আছে যে আমি তখন প্রথম ক্লাস নিলাম। তো যাই হোক আর কি, যে আমার ছিল জুম অ্যাপে প্রথম ক্লাস নেওয়া। তাহলে 2020 তে এটা শুরু হলো এই জুম অ্যাপটা। তাহলে প্রশ্নটা আসছে যে হু ইজ দ্য ফাউন্ডার অফ জুম অ্যাপ? 22-23 আসছে, আরেকবারও আসছিল 21-22 বা 20-21, হ্যাঁ এই বিউপিতে, মানে জুম অ্যাপের ফাউন্ডার কে? এই যে উনি। হ্যাঁ এখনো কিন্তু জুম অ্যাপে অনেকে কিন্তু ক্লাস নেয়, তাই না? জুম অ্যাপে। তাহলে এটা যেটা আমরা বললাম যে আমরা জুম অ্যাপের কি করব, আমরা
সেশন করব, জুম সেশন করব, তাই না? কত ইজি হয়ে গেছে। তাহলে কি হবে? এটা এরিক ইওয়ান হবে आंसरটা, এরিক ইওয়ান। ইলন মাস্ক তো হচ্ছে গিয়া তোমার কিসের টুইটারের মালিক তো কে? তোমার হচ্ছে গিয়া যে স্পেস এক্স, যদি বলি আমি স্পেস এক্স এর মালিক কে? ইলন মাস্ক। ঠিক আছে, এই যে টুইটার যে এক্স, হ্যাঁ, তাহলে কি হবে আনসারটা? এরিক ইওয়ান। আমার বেশি নাই, আমার আর 9টা প্রশ্ন আসছে, আমরা আগায় যাই। হু ইজ দ্য ফার্স্ট ফিমেল উইনার অফ মাউন্ট এভারেস্ট ফ্রম বাংলাদেশ? মানে আমাদের বাংলাদেশ থেকে এই পর্যন্ত 6 জন মাউন্ট এভারেস্ট জয় করছে, যার মধ্যে 2 জন মহিলা। প্রথম মহিলা এভারেস্ট বিজয়ীকে বাংলাদেশ থেকে। একবার আসছিল যে পুরো পৃথিবীর মধ্যে মহিলা এভারেস্ট বিজয়ীকে, আর আসছে আমাদের বাংলাদেশের মধ্যে প্রথম মহিলা এভারেস্ট বিজয়ীকে। 6 জন কেন? কারণ এই 24 সালে 19 মে বাবর আলী এভারেস্ট জয় করছে, এই জন্য এখন 6 জন বলি। নাহলে এর আগ পর্যন্ত আমি 5 জনই পড়াইছিলাম আগের ব্যাচে, 2.0 তে, 3.0 তে 6 জন পড়াবো। তাহলে আমাদের প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মহিলাকে নিশাত মজুমদার। ঠিক আছে, উনি 19 মে 2012 সালে এভারেস্ট জয় করছে। তাহলে কি হবে? নিশাত মজুমদার। আর উনি সেকেন্ড ফিমেল কে? ওয়াসফিয়া নাজরিন। ওকে, এবার আসো বলছে হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ সুইজারল্যান্ড? আমরা পড়বো নতুন নাম পুরাতন নাম পড়বো, হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশটা পড়বো আলাদা ভাবে, আবার ইন্টারন্যাশনালটা পড়বো। তাহলে সুইজারল্যান্ডের আগের নাম ছিল হেলভেশিয়া, এই যে আমাদের একটা দোকানের নামও ছিল হেলভেশিয়া। তাহলে কি হবে সেটা? হেলভেশিয়া বা হেলভেটিয়া, যেটা উচ্চারণ করো একই কথা, হেলভেটিয়া আর কি, হ্যাঁ, হেলভেটিয়া বা হেলভেশিয়া যেটা উচ্চারণ করো না কেন, এই দেখো লেখা আছে দেখো হেলভেটিয়া। ওকে, তাহলে কি হবে সেটা? হেলভেটিয়া বা হেলভেশিয়া। এবার দেখো কোট আসছে, মানে উক্তি ও মতবাদ থেকে প্রশ্ন আসছে। কি বলছে? যে আই হেট রেস ডিসক্রিমিনেশন অন মোস্ট ইন্টেন্সলি। হু সেজ দ্যাট? কে বলছিল এটা? দেখো এই যে লেখা আছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন অন মোস্ট ইন্টেন্সলি এন্ড ইন অল ইটস ম্যানি। পুরোটা বললাম না, এটা কে বলছে? নেলসন ম্যান্ডেলা। তাহলে কি হবে আনসারটা? এটা হবে আনসার। ঠিক আছে, মানে উক্তি ও মতবাদ থেকে আমরা কিন্তু ভার্সিটিতে 23-24 কিন্তু 3টা না 2টা উক্তি পাইছিলাম, পরীক্ষায় আসছিল। দেখো কি বলছে, হু ইজ অফ দ্য ফলোইং ইজ এ বুক অফ প্রিন্স হ্যারি। দেখো প্রিন্স হ্যারি একটা বই বেরিয়েছে, সে নিজে লেখে নাই, তার কথা শুনে আরেকজন লিখছে। সেই বইটার নাম ছিল হচ্ছে কি স্পেয়ার। এই দেখো লেখা আছে এখানে স্পেয়ার। ঠিক আছে, এটা আসছিল 22-23-এ, হ্যাঁ, তখন এই বইটা বের হয়েছিল। এই জন্য তখনকার অনুযায়ী ইন্টারন্যাশনাল প্লাস কি কারেন্ট নিউজ, বুঝছো, ওই অনুযায়ী আসছে। তাহলে কি হবে? প্রিন্স হ্যারি। হ্যাঁ, আমরা শেষ করে দিব, এই জন্য আমি আগায় দিচ্ছি। তাহলে কি হবে? একটা স্পেয়ার হবে। এবার দেখো অমর্ত্য সেন আবারও দেখো নোবেল প্রাইজ নিয়ে আসছে প্রশ্ন, যে অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পাইছেন, এটা আসছিল প্রশ্ন। এটা যখন নোবেল পুরস্কার পড়ানো হয় তখন আমরা এটা পড়াই দেই, যে আমাদের এই এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে অমর্ত্য সেন অর্থনীতি হিসেবে প্রথম নোবেল পান। এবং সে কি কারণে পাইছিলেন? দেখো সেখানে লেখা আছে ওয়েলফেয়ার ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ঠিক আছে, এই যে এই বিষয়গুলি গবেষণা করছেন। তার মানে কি হবে? তোমার ওয়েলফেয়ার ইকোনমিক্স, এইটা হবে आंसर। ঠিক আছে, তাহলে 26-এর কি হবে? বি হবে। ওকে, এবার দেখো এটা হেডকোয়ার্টার প্রশ্ন আসছে, যে সিডাপ এটা একটা সংস্থা। ঠিক আছে, সংস্থা থেকে কি আসে জানো? কয়টা দেশ, হ্যাঁ, তারপরে তোমার কোথায় সদর দপ্তর, এরকম টাইপ প্রশ্ন আসে। তো সিডাপ এটা একটা সংস্থা, আমাদের ঢাকাতে হচ্ছে গিয়া এটার হেডকোয়ার্টার। আমি একটু বলে দেই, ঢাকাতে মানে আমাদের বাংলাদেশের ঢাকাতে 2টা সংস্থা হেডকোয়ার্টার আছে, সিডাপ CIRDAP আর একটা বিমস্টেক BIMSTC। ঠিক আছে, তাহলে কি হবে বলতো দেখি आंसरটা? তাহলে কি হবে? 27-এর সি হবে। তাহলে কি হবে आंसरটা? ঢাকা। এই যে দেখো তুমি এই বিল্ডিংটা দেখতে পারবে, হাইকোর্টের সামনে যদি যাও, হাতের প্রেস ক্লাব পার হয়ে হাতের বামে টার্ন দিবা, প্রেস ক্লাব পার হাতে বামে টার্ন দিলেই তুমি দেখবা এরকম একটা বিল্ডিং আছে, হ্যাঁ, ওই যে ওখানে সিডাপের অফিস। এটা আগে নাম ছিল চামেলি হাউস। কি নাম ছিল? চামেলি হাউস। এখন বর্তমানে এটা সিডাপের অফিস দিকে এটাকে বলা হয় সিডাপ কার্যালয়। দেখো আমাদের মানিক ভাইয়া চলে আসছে। কি অবস্থা মানিক, ভালো আছো তো? দেখো কি বলছে,
যে সিন্স দ্য ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনতার পর থেকে আমাদেরকে কোন কান্ট্রি সবচেয়ে বেশি আমাদেরকে ডোনেশন দিচ্ছে, মানে আমাদেরকে সবচেয়ে বেশি টাকা দিচ্ছে, সাহায্য করতেছে। ডোনেট মানে কি? সাহায্য করা। মনে রাখবা, সবচেয়ে বেশি সাহায্য করে কোন দেশ? জাপান। সবচেয়ে বেশি ঋণ দেয় কোন দেশ? জাপান। তার মানে কি হবে? দেখো, জাপানের তো তুমি দেখতেই পাচ্ছ, পতাকা আমি দিয়ে রাখছি। তাহলে অ্যানসারটা কি হবে? জাপান হবে। ঠিক আছে? তাহলে কি হবে? আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে জাপান, আবার ঋণ দেয় কে? আমাদেরকে জাপান। তাহলে কি হবে? অ্যানসারটা জাপান হবে। এবং আমাদের দেশের পতাকার সাথে জাপানের পতাকার মিল দেখো, সাদার মধ্যে আমাদের লাল, আর আমাদের কি সবুজের মধ্যে আমাদের কি লাল। যদি আমি এখানে একদম সবুজের মধ্যে আমি লাল দিয়ে দিই, তাহলে আমার পরে বলবো যে দুই দেশ সবুজ করে ফেলছেন, দেখো মিল আছে না? এরকমই কিন্তু। ঠিক আছে? প্রশ্ন আসে আমাদের দেশের জাতীয় পতাকার সাথে কোন দেশ জাতীয় পতাকার মিল আছে, তাহলে কোন দেশ হবে? জাপান। ঠিক আছে? তাহলে কি হবে অ্যানসারটা? জাপান হবে অ্যানসার। ওকে, জাপান। কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ হেল্ড ইন, এটা আমি আগের দিন ক্লাসে বলছিলাম যে 1 অগাস্ট 1971 সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একটা কনসার্ট করা হয়, যার নাম কি ছিল? কনসার্ট ফর বাংলাদেশ। উদ্যোক্তা ছিল কে? পণ্ডিত রবিশঙ্কর, আর কে? তোমার হচ্ছে জর্জ হ্যারিসন। তার মানে 1 অগাস্ট 1971 সালে হয়েছে। কোথায়? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। আমার আগে ক্লাসে বলে দিয়েছিলাম। তাহলে কি হবে অ্যানসারটা? তাহলে বলেই ফেলো তোমরা, যেটা আমি বললাম। বি আর সি এর মধ্যে গণনা লাগতে পারে। নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন, আর এটা কি? ম্যাডিসন স্কয়ার গার্ডেন। কি হবে বলো? আমাদের একমাত্র বন্ধু হলো জাপান। ফারহান আহমেদ বলতেছে, বলো ফারহান, বলো অ্যানসারটা কি হবে? আমার বেশি নাই প্রশ্ন, আর আটটা বাকি আছে, তাহলে আমরা শেষ করে দিব, কারণ আজান দিচ্ছে। তাহলে কি হবে? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। তাহলে কি হবে অ্যানসারটা? 1 অগাস্ট 1971 সালে। আমরা জানি আমাদের যে বাংলাদেশি যে শরণার্থীদের জন্য, তাদেরকে সাহায্য করার জন্য এই কনসার্টটা করা হয়। যে নাম কি দিয়েছিল? কনসার্ট ফর বাংলাদেশ। এবং ওখানে জর্জ হ্যারিসন বাংলাদেশ নাম দিয়ে একটা গান গাইছিলেন, খুবই ফেমাস। তুমি ইউটিউবে সার্চ করে দেখো। ঠিক আছে? গানটা খুবই ফেমাস ছিল। ওই সময় ওই গানটা উনি বানায়, ওই গানটা ওখানে গান গান, এটা খুবই ফেমাস একটা গান, বাংলাদেশ এরকম এইভাবে কেন উনি গানটা গাইছিলেন। ওকে, তাহলে আসলে আমাদের লাস্ট প্রশ্ন, Which river of Bangladesh is famous for hauling eggs of carp like fish? মানে কার্প জাতীয় ফিশের জন্য আমাদের কোন তোমার হচ্ছে গিয়ে মানে মৎস্য প্রজনন কেন্দ্র, যেটা একদম বাংলাতে বলি মৎস্য প্রজনন কেন্দ্র, আমাদের একটাই মেইনলি আছে, সেটা হচ্ছে গিয়ে হালদা নদী। চট্টগ্রামে কারা আসো? চট্টগ্রামে কারা আসো? তারা তোমরা হালদা নদীকে তোমরা মেবি চিনো। তাহলে এই হালদা নদী আমাদের কি একমাত্র কি মৎস্য প্রজনন কেন্দ্র। তাহলে কি হবে? আমি বলে দিচ্ছি অ্যানসারটা। কি হবে? হালদা নদী, চট্টগ্রামে। পশুর নদী কোথায়? বাগেরহাটে না? খুলনার দিকে যে আমাদের সুন্দরবনের ওইদিকে পশুর নদী, মানে মংলা। মংলা তো পশুর নদীর তীরে, তার মানে বাগেরহাটে পড়ছে আর কি। ওকে, হ্যাঁ, ফাহিম বলছে আচ্ছা হালদা, জাবিরও বলছে হালদা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমাদের প্রশ্ন। তাহলে বুঝতে পারতেছো যে প্রশ্নগুলা মানে আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন, বাংলাটাই জাস্ট খালি ইংলিশে আর কি টাইটেল। যেমন যখন আমরা যখন পড়বো, তখন আমরা কি করবো? যে মেইন টার্ম গুলো শিখে নিব, তাহলে আর তোমার কষ্ট লাগবে না। ওকে, তাহলে আমরা আজকে 30টা প্রশ্ন পড়লাম, কিন্তু 30টা প্রশ্নের সাথে আমরা আরো অনেক কিছু পড়ছি। শুধু নতুন কিছু মানে এ না যে আমরা 30টা প্রশ্নের সাথে সাথে আমরা আরো অনেক কিছুই পড়ছি। দেখো, এবার আমরা যারা নাকি নতুন ভর্তি হতে চাই, এই লিংকে ক্লিক করে ভর্তি হতে পারবা। এবং তোমরা এই প্রোমো কোডটা যদি ইউজ করো, এই প্রোমো কোডটা ইউজ করো, তোমাদের প্রোমো কোড এখনো শেষ হয়ে যায় নাই। প্রোমো কোডটা ইউজ করলে তোমরা কিন্তু 600 টাকা ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারবা। সো আমরা যারা নাকি ওয়েট করতেছো যে না প্রোমো শেষ হয়ে গেছে কিনা, না, আমাদের প্রোমো কোডটা এখনো শেষ হয় নাই। ওকে, 25 ব্যাচের জন্য গাইডলাইন চাই। এই 25 ব্যাচ এইচএসসি পরীক্ষা দাও, ঠিক আছে? তারপরে পরে দেখা যাবে। এখন তো তোমার টার্গেট কি? তোমার সামনে এইচএসসি পরীক্ষা ভালো না করলে হবে? তোমার যদি মেডিকেল টার্গেট, তোমার যে টার্গেট থাকুক না কেন, আমার তো এইচএসসি তে ভালো নাম্বার তুলতে হবে। নাহলে তো কি, তুমি যদি খারাপ নাম্বার, তোমার যদি খারাপ পয়েন্ট আসে, তুমি যদি পরীক্ষা দাও সুযোগই না পাও, তাহলে কেমনে কি? বিইউপি তে অনেক ভালো নাম্বার রাখতে হয়। অনেক জায়গায় জিপিএ 5 ছাড়া তোমার নেই না। আর ইউতে, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটিতে এরকমও আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য, কারণ সায়েন্সে জিপিএ বেশি উঠে। এমনও হয়েছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমার 5 না আসলে তুমি পরীক্ষা তো সুযোগই পাবা না।
তাহলে 25 ব্যাচ এই জন্য বলতেছি বারবার যে তোমরা টার্গেট রাখো যে আগে আমার ভালো করতে হবে হচ্ছে কিসে, এইচএসসি তে। মানে তুমি ডাইরেক্ট তুমি কোন এতে আসো, ফাহিম তুমি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে? সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে সায়েন্সের জন্য ভালো মতো পড়তে থাকো, তারপরটা পরে লেখা যাবে। ওকে, সবকিছুর জন্য ধন্যবাদ। ওকে ফারহান আহমেদ, ইনশাআল্লাহ আমরা সামনে আবার ক্লাস আমরা দেখি, আমরা অডিও প্রশ্ন আমরা সলভ করি নাই, আমরা অডিও প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা বিউপি প্রশ্নটা সলভ করলাম, আমি দেখাই দিলাম, সাথে আরো অনেক কিছু প্রশ্ন আমরা করাই দিলাম। ওকে, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ফাহিম তুমি একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, হ্যাঁ এগুলো আগে দেখো ভালো, তারপর তুমি এগুলো তুমি কি মানে বিভাগ পরিবর্তন করবা নাকি মানে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং করবা সেটা তো তখনকার ব্যাপার, কিন্তু এখন তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে তোমাকে ভালো করতে হবে হচ্ছে কি তোমার এইচএসসি তে। হ্যাঁ, এইচএসসি তে ভালো না করলে কিন্তু নাম্বার কম উঠলে তুমি পরীক্ষার দেওয়ার সুযোগ পাবা না, তখন তুমি কি করবা? হ্যাঁ, তোমাকে তো ভালো পয়েন্ট তুলতে হবে। ঠিক আছে, এটা আগে খেয়াল করো। আর সাধারণ জ্ঞান বাংলা ইংলিশ তুমি পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষার পরও তুমি ভালো মতন দিতে পারবা প্রিপারেশন। ওকে, এখন থেকে কি অ্যাডমিশনের একটু পড়া যাবে 25 খ ইউনিট? স্মৃতি তুমি আগে বলো তুমি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না আর্টস ব্যাকগ্রাউন্ড? যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো, যদি তার মানে তোমার টার্গেট তো এটাই, তোমার তো বিভাগ পরিবর্তন, তখন তুমি তোমার যে বইগুলো তুমি সেগুলো ভালো মতো পড়তে থাকো। তুমি দেখবা যে আমি যে ক্লাসগুলো নিয়েছি তুমি দেখবা যে তুমি অনেক কিছু তোমার বই থেকে তুমি পাইছো, অবশ্যই তুমি এই টপিকও তোমার বইতে তুমি পাইছো, যে মৌলিক জিকে যে বলে বই থেকে, এগুলোই কিন্তু তোমার কি তোমাদের বইতে আছে। সো এগুলো তুমি একটু ভালো মতন পড়তে থাকো, এক্সট্রা কিছু না। যে এক্সট্রা কখন, যখন তুমি পরীক্ষা শেষ করে তুমি এই যে এই মুহূর্তে যারা 24 ব্যাচ যারা আছে, যারা এখন নিচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন, তখন তুমি নিবা। আর তুমি তোমার পড়ার এখন তোমার যে বই তুমি সেগুলো ভালো মতো পড়তে থাকো। এবং বাংলা ফার্স্ট পেপার তুমি যদি এইচএসসি লেভেলে ফার্স্ট পেপারটা যদি ভালো মতন পড়ো, তোমার কি অ্যাডমিশন এসে তোমাকে নতুন করে পড়তে হবে? তোমরা ফাঁকিবাজি করো, তোমরা কি বলে উপন্যাস পড়ো না, নাটক পড়ো না, নাটক বাদ দিয়ে বসে দিছো। আগের ব্যাচে আমি দেখছি 2.0 তে কি আমি নাটক পড়ি নাই, সিরাজউদ্দৌলা পড়ি নাই। আমরা পড়ছি না, আমাদের সময় ছিল হচ্ছে গিয়ে আমাদের সময় কি ছিল, আমাদের সময় ছিল পদ্মা নদীর মাঝি আর ছিল রক্তাক্ত প্রান্তর। আমরা খুব মজা করে পড়ছি, আমরা নিজেরা বাগান কাট রাইট, তুই ইব্রাহিম কাটবি, তুই মন্নু বেগ, এরকম আর কি আমরা বলতাম। হ্যাঁ, ওই যে আমার নিবিনা তুই মাঝি লগে, এই যে কপিলার ডায়লগ, সেটা কিন্তু পদ্মা নদীর মাঝি, মানে এরকম যে আমরা খুব মজা করে পড়ছি এগুলা। এখন তোমরা কেন জানি এগুলা মজা করে পড়তে পারো না। হ্যাঁ, তোমরা বাংলা ফার্স্ট পেপার যদি প্রথমে তোমরা যদি এইচএসসি লেভেলে পড়ে ফেলতে পারো, সেকেন্ড পার্ট যেহেতু তোমাদের এখন কম পড়তে হয়, তো তোমরা প্রিপারেশন নিবা অ্যাডমিশন এসে সেকেন্ড পার্টে। তোমার বাংলা ফার্স্ট পার্ট পড়া আছে, লাইন বাই লাইন তুমি কেন এখন এসে পড়বা? তোমার তো এইচএসসি লেভেলে লাগে লাইন বাই লাইন পড়তে হয় বাংলা ফার্স্ট পেপারে, তোমাদের এমসিকিউ আছে। এই জন্য বলতেছি বারবার যে তোমাদের যে বাংলা ইংরেজিতে অনেকে বেসিক ক্লিয়ার না, তুমি অ্যাডমিশন এসে তুমি বেসিক ক্লিয়ার কিভাবে করবা? তোমাকে তো 9, 10, 11, 12 তুমি বেসিক ক্লিয়ার করে আসার কথা ইংরেজিতে। তোমাকে এখন বলবে যে কোথায় আমি কোন এতে আর্টিকেল বসাবো, এ বসাবো না, এন বসাবো না, ডি বসাবো, এটা কি তোমাকে এখন এইচএসসি অ্যাডমিশনে শিখাবে কেউ? না, তুমি এগুলো শিখে আসছো, তোমাকে শিখে আসা উচিত তোমার 9, 10, 11, 12 এ। ঠিক আছে, আমার শেষ মিরাজ খান, আমার শেষ, আমি প্রশ্নের অ্যান্সার দিচ্ছি স্টুডেন্টদেরকে, আমার আজকে পড়ানো শেষ। অনেকে প্রশ্ন করতেছে তো 25 ব্যাচ, এই জন্য ওদেরকে বলতেছি তুমি চলে যেতে পারো, সমস্যা নাই। স্মৃতি বলতেছে আর্টস, তার মানে তুমি দেখো আমি তোমাকে আজকে নিয়ে মনে হয় ক্লাস দিছি, মনে হয় 4টা ক্লাস দিছি, তুমি জাস্ট একটু ক্লাসগুলো দেখো। 4টা ক্লাসের অনেক কিছুই পড়া তোমার পড়ার মধ্যে পড়বে। তুমি ইতিহাস পড়ছো, তুমি দেখবা যে আমাদের এই 4টা ক্লাসের মধ্যে অনেক কিছু আমরা ইতিহাস বলছি, দেখবা তোমার পড়া টপিকের মধ্যে আছে। তুমি তোমার যে বই আছে, যেমন জিওগ্রাফি, হ্যাঁ তোমাদের মানে জিওগ্রাফি আছে। আমার মনে আছে আমাদের একটা স্টুডেন্টের দেখা হয়েছিল, ওর নাম মিতিল, ও হচ্ছে কি আর্টস থেকে, বলতেছে আপু আপনি যখন আমাদেরকে ক্লাসে পড়াইছিলেন ম্যাপ দেখে আমি ওভাবে ঘরে বসে আমি ম্যাপ দেখে পড়ছি, কারণ আমার নিজেরই ছিল আর্টস, এই জন্য আমি আমাদেরকে ম্যাপ দেখে পড়তে হয়। আপনি যখন পড়াচ্ছেন আমার জন্য আরো ইজি হয়ে গেছে, কারণ এটাই যে ম্যাপ দেখে পড়লে অনেক কিছু ইজি হয়ে যায়। ম্যাপ দেখে যদি তুমি পড়বা, তুমি যেমন প্রণালী, তুমি যখন ম্যাপ দেখে পড়বা যে কোনটা কোন দিকে আছে, কাকে যুক্ত করতেছে, কাকে ভাগ করতেছে, তোমার জন্য সুবিধা হবে। সীমারেখা তোমাকে আমি দেখাইছিলাম সেই দিন, মনে হয় সীমারেখা মানে দুইটা, একটা দেখাইছিলাম ম্যাকমোহন লাইন, আর একটা কি দেখাইছিলাম, একটা 38তম অক্ষরেখা, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে ভাগ করছে। তুমি যখন ম্যাপ থেকে পড়বা, যখন তুমি ক্লাসে পিডিএফ পাবা, তুমি যখন ম্যাপ দেখবা তখন তোমার জন্য ইজি হয়ে যাবে। সো এইভাবে করে তুমি একটু পড়ার চেষ্টা করবা। আচ্ছা, স্মৃতিকে ধন্যবাদ।
ওকে, তাহলে আর তো মনে কারো কোনো প্রশ্ন নাই? জাবেরের প্রশ্ন যেটা সেটা তোমাকে আমি পরে বলবো। আর হচ্ছে ডাউনলোড করবো কিভাবে, কি ডাউনলোড করবা? ক্লাস তো দেখতেই আসো। ওকে, তাহলে আমার মনে হয় যে আর কোনো প্রশ্ন নাই। আজকে আমরা অনেক কিছু করছি। তোমরা কি বলে ক্লাসটা আবার দেখো সুন্দর করে, তুমি দেখবা যে এই ক্লাসের পড়াগুলো তোমার কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। ওকে, আর যারা ভর্তি হয় নাই, ভর্তি হওয়ার জন্য তোমরা এই প্রোমো কোডটা ইউজ করতে পারো। এখন আমাদের কিন্তু প্রোমো কোড চলতেছে, প্রোমো কোড কিন্তু আমাদের শেষ হয়ে যায় নাই। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে সবাইকে তাহলে আল্লাহ হাফেজ। এবং এখানে দেখতেছে যে 24 ব্যাচ ছাড়াও 25 ব্যাচও ক্লাস করছো তোমরা। 25 ব্যাচ তোমরা এটাই বললাম যে যারা মানে আর্টসের পোলাপাইন, আর একটা ছেলে বললা যে তুমি সায়েন্সের, আমার কথা হচ্ছে তোমরা বাংলা ফার্স্ট পার্ট বইটাকে হেলাই ফেলাই করো না। কারণ এই বাংলা ফার্স্ট পার্ট কিন্তু তুমি এই অ্যাডমিশন আইসা তোমার নাকে মুখে লাগে, এতগুলা গদ্য এতগুলা পদ্য পড়তে গিয়ে তোমাদের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য বলতেছি বারবার, তো তোমরা এইচএসসি লেভেলে যা আছে ওগুলা তুমি শেষ করে ফেলো, তুমি এগুলাকে মানে রেখে দিও না। উপন্যাস রেখে দিও না। অনেকে নাটক পড়েই নাই এইচএসসি লেভেলে। আমি দিলাম কেমনে পাস করলি তুই? হ্যাঁ, নাটক বলে না পড়ে পাস করছে। আমি জানি না তোমরা কেমনে পাস করছো। আমরা সময় তো আমরা সবই পড়ছিলাম। আমাদের সময় সেকেন্ড পার্ট আমরা অনেক পড়ছি, তোমাদের এখন সেকেন্ড পার্টটা পড়া কমাই দিছে। এই জন্য তোমরা আইসা ধরা খাও অ্যাডমিশনে আইসা। হ্যাঁ, কারণ বাংলাতে কি অবভিয়াসলি গ্রামার তোমাদের একটু বেশি পড়তেই হবে। ওকে, ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ তাহলে আবার আমাদের সাথে দেখা হবে। ওকে, সবাই আল্লাহ হাফেজ।